সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের যে আমাদের যে প্রোগ্রামটা কৃষি উন্নয়ন বাণিজ্য আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশ ভারত প্রেক্ষিত এবং এই প্রোগ্রামটা জয়েন্টলি হচ্ছে সানে এবং এশিয়ান কনফারেন্স এর উদ্যোগে এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সব্যসাচী দত্ত এশিয়ান কনফারেন্সের কর্ণধার। উনি আমাদের সাথে আছেন এবং এই জয়েন্টলি এই প্রোগ্রামটা করতে সহযোগিতা করেছেন। এটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমি যদি খুব সংক্ষেপে বলি এবং তারপরে আমি সব্যসাচী দাকে আমি দেব ফ্লোর আমাদের প্যানেলিস্টদের কাছে যাওয়ার আগে। বেসিক্যালি আমরা তো অবশ্যই কৃষির যে গুরুত্ব বাংলাদেশ এবং ভারতের এটা অবশ্যই আমরা জানি এবং এটা নিয়ে কারো কোনো দ্বিমতে কিছু নেই যে এরকম একটা যখন আমরা এরকম একটা ক্রাইসিস টাইম যাচ্ছে, যখন ফুড সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু, তখন কৃষির গুরুত্ব আরো বেড়ে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে আঞ্চলিক সহযোগিতার জায়গাটাকে কতটুকু আমরা দেখতে পারি এবং আমাদের ভারত যেহেতু আমাদের সবচেয়ে বড় মানে প্রতিবেশীর দিক থেকে একদম নেক্সট ডোর নেইবার এবং সেখানে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কৃষি পণ্যের একটা বড় ধরনের একটা গুরুত্ব আছে। পাশাপাশি আরেকটা বিষয় আছে যে আমরা নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো যেখানে তাদের সাথেও যে আমাদের বাণিজ্যের ধরনটা কি এবং কৃষি পণ্যের ও বাণিজ্যের ক্ষেত্রে কতটুকু কিরকম গুরুত্ব রাখে সেটা নিয়েও একটা আলোচনার জায়গা আছে এবং এই ক্রাইসিস টাইমে আমাদের সহযোগিতার ধরনটা কিরকম হতে পারে এবং শুধুমাত্র কি বাণিজ্য নাকি বিয়ন্ড বাণিজ্য এবং সেই ক্ষেত্রে রিসার্চ ইনোভেশন এবং অন্যান্য জায়গা সেই জায়গাগুলোকে আমাদের দেখার ব্যাপার আছে। আরেকটা বড় দিক হয়তো আছে যে এই পুরো যে অঞ্চলটা এটা কিন্তু একটা কমন রিভার বেসিন এবং সেখানে ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার রিসোর্স ইউজ করার সেটা কিন্তু আমাদের দুই দেশেরই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অথবা দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এই জায়গাগুলো নিয়ে আজকে আমাদের একটা মূল উদ্দেশ্য যে আলোচনাটাকে আমরা এমন ভাবে আমাদের প্যানেলিস্ট যারা আছেন খুবই ডিস্টিংগুইশড প্যানেলিস্ট, তারা তাদের বিভিন্ন দিক থেকে তারা বিষয়গুলো তুলে ধরবেন এবং পার্টিসিপেন্ট যারা আছে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক বেশ অনেক পার্টিসিপেন্ট আছে, কৃষি বিশেষজ্ঞ আছেন এমনকি বাণিজ্য বিশেষজ্ঞ আছেন, তারাও তাদের মতামতগুলো তুলে ধরবেন এবং আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে আলোচনার পর এই সারসংক্ষেপটা আমরা দুই দেশেরই উচ্চ পর্যায়ে আমরা জিনিসটাকে তুলে ধরব এবং এবং সেই ক্ষেত্রে সানেম এবং এশিয়ান কনফারেন্সের যৌথভাবে আমরা চেষ্টা করব যে হাই লেভেলে এই যে সাজেশন গুলো আসবে সেই সাজেশন গুলো তুলে ধরার জন্য। আমি শুরুতে যেটা বলেছি যে এশিয়ান কনফারেন্সের পক্ষ থেকে সব্যসাচী দত্ত উনি আছেন এবং আমি খুবই থ্যাঙ্কফুল যে আমাদের প্যানেলিস্ট যারা, আমি খুব সংক্ষেপে একটু পরিচয় করে দিচ্ছি। প্যানেলিস্টের মধ্যে আছেন মিস্টার আব্দুল সালাম, ইনি ম্যানেজিং ডিরেক্টর অর্গানিক বাংলাদেশ লিমিটেড। তার কাছ থেকে হয়তো আমরা শুনতে চাইবো যে বেসিক্যালি অর্গানিক ফুডের ক্ষেত্রে বাংলাদেশের কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, রপ্তানির ক্ষেত্রে অর্গানিক ফুডের ইস্যুস গুলো কি ধরনের প্রবলেম গুলো আছে এবং আমরা যদি আরেকটু চিন্তা করি নর্থ ইস্টার্ন স্টেটের সাথে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে অর্গানিক ফুড এবং এই ইস্যুস গুলো, বিশেষ করে এটার সাথে খুব রিলেটেড জিনিস হচ্ছে নানা ধরনের নন ট্যারিফ ইস্যুস, সেই জায়গাগুলো হয়তো আলোচনার বিষয় আছে। আমাদের সাথে আছেন ডক্টর এম নাহিদ সাত্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইকোনমিক্স, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। ডক্টর নাহিদ সাত্তার আমাদের এর আগে 4 তারিখের ইভেন্টেও পার্টিসিপেট করেছিলেন কৃষি বিষয়ক এবং দুর্দান্তভাবে উনি কিন্তু বাংলাদেশের কৃষির যে অভ্যন্তরীণ যে কৃষির সমস্যা, বিশেষ করে সাপ্লাই চেইনের সেই জায়গাগুলো খুব নাইসলি উনি ডিসকাস করেছেন। কোন ধরনের চ্যালেঞ্জ এখন আমরা ফেস করছি সেই বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা তার কাছ থেকে সেই বিষয়গুলো শোনার চেষ্টা করব। আমাদের সাথে আছেন মিস্টার মাহতাব উদ্দিন, লেকচার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। মাহতাব তার এক্সপার্টিজ এবং তার যে এরিয়া অফ ইন্টারেস্ট আমি জানি ইন্টারন্যাশনাল ট্রেড এবং ট্রেডের ক্ষেত্রে বাংলাদেশ ভারত বাণিজ্যের জায়গাগুলো উনি দেখেন এবং সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এখন প্রাধান্য পাওয়া উচিত এবং কৃষিকে ফোকাস করে কোন বিষয়গুলো প্রাধান্য পাওয়া বিষয়গুলো হয়তো আমরা মাহতাবের কাছে শুনতে চাইবো। ফাইনালি আমাদের সাথে আছেন মিস্টার মাহাদি ফয়সাল, টিম লিডার, বিজনেস স্ট্র্যাটেজি এন্ড কনজিউমার এনগেজমেন্ট, এসিআই লজিস্টিক লিমিটেড। মাহাদির আর অনেক পরিচয় আছে, আমি সেই পরিচয় যাচ্ছি না এবং সেখানে মাহাদির কাছ থেকে আমরা শুনতে চাইবো যে এসিআই লজিস্টিক্স এর জায়গা থেকে কিভাবে আসলে এই যে বিপণন, কৃষি পণ্যের বিপণনের জায়গায় কি ধরনের সমস্যাটা হচ্ছে এই ধরনের ক্রাইসিসে, এমনকি বাংলাদেশ ভারত সাথে বাণিজ্যের ক্ষেত্রেও নানা ধরনের কৃষি উপকরণের অথবা কোন জায়গার ক্ষেত্রে আমরা সহযোগিতাগুলো বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব।
তো আমি আর কথা বাড়াচ্ছি না এখানে, আমি এখন সব্যসাচী দত্ত, আমি তাকে রিকোয়েস্ট করছি, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর এশিয়ান কনফ্লুয়েন্স ইন্ডিয়া ইস্ট এশিয়া সেন্টার শিলং ইন্ডিয়া, তাকে তার বক্তব্য তুলে ধরার জন্য। সব্যসাচী দা, আপনাকে। গুড মর্নিং, নমস্কার সবাইকে, সালাম এবং রমজানের সময় আমাদের শুভকামনা শুভেচ্ছা জানাই ভারতবর্ষ থেকে। আপনারা এই যে প্রোগ্রামটা সানেম এবং এশিয়ান কনফ্লুয়েন্সের সঙ্গে যৌথভাবে হচ্ছে, এবং আমি বিশেষ করে সেলিম ভাইকে একটা ধন্যবাদ জানাতে চাই যে উনি খুব কম সময়ের মধ্যে এটাকে অ্যারেঞ্জ করেছেন। আজকে এই ওয়েবিনারের পরে আজকে বিকেলেও আরেকটা ওয়েবিনার হচ্ছে, যেখানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী এবং আমাদের দেশের ডোনার মিনিস্টার, যিনি নর্থ ইস্টার্ন সেক্টরটা দেখেন, আমাদের প্রাইম মিনিস্টারের অফিসের মিনিস্টার, এবং আমাদের মুখ্যমন্ত্রী, পূর্বোত্তর রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রীর মধ্যেও একটা কথোপকথন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কোভিড এর পরে কি কি রকমের সহযোগিতা করা যায়। তো আমরা আশা করব যে আমাদের এই ইনপুটস গুলো আমরা ওদেরকেও পাস অন করব এই ওয়েবিনারের পরে। সেজন্য আমি আবার করে সালিম ভাইকে একটা ধন্যবাদ জানাতে চাই যে খুব কম সময়ের মধ্যে উনি এই জিনিসটাকে অর্গানাইজ করেছেন। আজকে আমি আপনাদের কথাই শুনতেই এসছি, শিখতে এসছি, সেজন্য আমি খালি দুটো কথাই বলবো। যে প্রথম কথা হচ্ছে যে এই কোভিড ক্রাইসিসের পরে আমরা যারা ভারতবর্ষের ইন্ডিয়া বাংলা রিলেশনস নিয়ে কাজ করি, দুটো দিক থেকে দেখা যায়। একটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা, আরেকটা হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। তো আজকের এই উপলক্ষে আমি পূর্বোত্তর রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা নিয়ে একটু যদি এমফেসিস আপনাদের তরফ থেকে শুনতে চাই তাহলে ভালো হবে। কারণ এই রিজন গুলোতে অনেক পোটেনশিয়াল যেটা হয়ে আছে সেটা এখনো আনএক্সপ্লয়েটেড। ট্যুরিজম নিয়ে একটা বড় কাজ চলছিল, কিন্তু কোভিড এর পরে ট্যুরিজম সেক্টরটা অনেকটা পিছিয়ে গেছে। এখন প্রত্যেকটা রাজ্যের স্টেট গভর্নমেন্টই চাইছে এগ্রিকালচার ফোকাস করুক, এবং যেখানে আমরা সাপ্লাই চেইন, গ্লোবাল সাপ্লাই চেইন গুলো ডিসরাপ্টেড হয়েছে, এখানে যদি আমরা ভারত বাংলায় বিশেষ করে পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে যে বর্ডারিং ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশের মধ্যে যদি কিছু এগ্রিকালচারাল হর্টিকালচারাল ভ্যালু চেইনস ক্রিয়েট করা যায়, তাহলে আমাদের অনেক এগিয়ে যাবে। যেমন সালিম ভাই বলছিলেন যে আমরা একটা কমন রিভার বেসিন শেয়ার করি, ভারতবর্ষের পাহাড়ি নদীর অনেক মাটি বাংলাদেশের প্লেনস গুলোকে বানায় ফ্লাড। তো এগ্রিকালচার, জল, এগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে লিঙ্কড, কিন্তু অনেক বছর ধরেই এই সেক্টরটা একটু আমার মনে হয় পিছিয়ে আছে। সেজন্য এখন একটা সময় এসছে যখন এই কোভিড ক্রাইসিসের মাধ্যমে এটাকে ফোকাস নেওয়া যায়। সেজন্য আপনাদের একটা বিশেষ ভূমিকা আমি মনে করি যে আরো বেড়ে যাবে ভবিষ্যতে। এবং ভারতবর্ষ আমাদের তরফ থেকে যারা স্টেক হোল্ডাররা আছে, আমরাও এশিয়ান কনফ্লুয়েন্স থেকে ওদেরকে একত্রিত করে আপনাদের সঙ্গে যদি মেলাতে চাইবো, এবং আগে যাতে, তো ইট ইজ আ স্টার্ট অফ এন এনগেজমেন্ট এই ওয়েবিনারটা। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের ভ্যালুয়েবল টাইম দিয়ে এখানে এসছেন। এবং আরেকটা কথা বলতে চাই যে পূর্বোত্তর রাজ্যগুলোর মধ্যে এগ্রিকালচারাল আপনি যদি ক্লাইমেট প্যাটার্নস গুলো দেখেন, তাহলে অনেক রকমের কমপ্লিমেন্টারিটি আছে। যেরকম ফল সবজি ক্লাইমেটিক প্যাটার্নসে হয় ওখানে, এটা বাংলাদেশে হয় না, আবার বাংলাদেশে যা হয় সেটা ওখানে হয় না। সেই জন্য এরকম কমপ্লিমেন্টারিটি একে আমাদের ইউজ করা উচিত। আমার মনে আছে আব্দুস ভাই আছেন এখানে, কিছুদিন আগে এই কোভিড এর আগে নভেম্বর মাসে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যখন ঢাকা এসেছিলেন, তখন আমাদের একটা মিটিং হয়েছিল, আমিও ছিলাম। এবং ওখানে অনেক রকমের ডিমান্ড আছে, যেমন হাই ভ্যালু ফ্রুটস, ভেজিটেবলস, এই একটা পদ্ধতি, একটা এরিয়া আমরা দেখতে পারি। দ্বিতীয় রকম হচ্ছে যে বর্ডারের এপারে ওপারে একই রকমের জিনিস হয়, যেমন
আনারস বা কাঁঠাল বা চা। তো এই 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 দুটো সাইড বর্ডারটাকে যদি আমরা একটা একটা জোন অফ কোলাবোরেশন মেনে চলি, তাহলে এদিক থেকে নিয়েও আমরা পুরো দেশে বিদেশে যে সাপ্লাই দেওয়ার জিনিসটা আছে এটাকেও দেখা যায়, একটা অ্যাগ্রিগেশন জোন বলে আমরা বর্ডার গুলোকে দেখতে পারি। তো আপনাদের কাছ থেকে আমরা আরো শুনতে চাইবো। আজকে আমার মানে এতটাই বলার এখন যে এই সেক্টরটা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে, আমাদের সঙ্গে আরো দেখা সাক্ষাৎ হওয়া উচিত, এবং এই সুযোগটা আমি খুব মানে খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এখানে আমি আপনাদের সঙ্গে যোগদান দিতে পারছি। এশিয়ান কনফ্লুয়েন্স গত বছর একটা শিলং ডায়ালগ বলে একটা আমাদের একটা ফোরাম হয়, সেখানেও আমরা এই অ্যাগ্রি হর্টি ভ্যালু চেঞ্জ নিয়ে বেশ অনেকটা আমরা কাজ করে আসছি, এবং এটাকে আমরা এগোতে চাই। তো আশা করি এই জিনিসটা আমরা আপনাদের সঙ্গে যৌথভাবে মিলে আমরা একটা কিছু we can make a difference together. So thank you, and looking forward to hearing from all of you. সব্যসাচী দা, অনেক ধন্যবাদ। একদম মানে কনটেক্সটটা আপনি নাইসলি এলাবোরেট করেছেন, বিশেষ করে যে উদ্দেশ্য সেটাও বলেছেন যে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং হতে যাচ্ছে, সেই জায়গায় যদি আপনি সেটা অনেক অনেক ইউজফুল হবে। বাণিজ্যের জায়গাটা যাওয়ার আগে আমি হয়তো একটু জানতে চাইবো যে আসলে কৃষিতে এখন কোন অবস্থায় আমরা আছি, বিশেষ করে এই যে ক্রাইসিস টাইমটা, এই ক্রাইসিস টাইমটা আমরা অনেক ডিসরাপশন দেখছি বাংলাদেশের সাপ্লাই চেইন এবং অন্য জায়গায়। আমার কাছে মানে সবচেয়ে ভালো এই বিষয়ে বলতে পারবেন ডক্টর নাহিদ সাত্তার, আমাদেরকে একটা নাইস আমার মনে হয় যে কনটেক্সট একটা সেট করা, আমরা বাংলাদেশে এখন কোন জায়গায় আছি এবং এই ক্রাইসিস থেকে আসলে আমরা কিভাবে বেরোতে পারি এবং কি ধরনের ইস্যুস গুলো আছে। ডক্টর নাহিদ সাত্তার, ওভার টু ইউ। প্যানেলিস্টদের সবাইকে মোটামুটি আমি 6 মিনিট করে শুরুতে সময় দিচ্ছি, পরে আমরা আবার সেকেন্ড রাউন্ডে আমরা আপনাদের কাছে ফিরে আসবো। নাহিদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সানেমকে ধন্যবাদ জানাচ্ছি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কৃষির উন্নয়ন নিয়ে কথা বলার শুরুতেই আমি একটি বিষয় বলে নিতে চাই যে স্বাধীনতার পর থেকে বিগত 49 বছরে কৃষি উৎপাদনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে ফসল উৎপাদনে সবুজ বিপ্লবের প্রযুক্তিগুলোর সফল প্রয়োগ করে আমরা বর্তমানে প্রায় 3.5 কোটি মেট্রিক টন শস্য উৎপাদন করি, এবং এর পাশাপাশি মৎস্য চাষ, পোল্ট্রি ফার্মিং, ডেইরি ফার্মিং ইত্যাদি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ অনেক সফল। কিন্তু তারপরেও কৃষিতে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। যেমন এদেশে এখন অধিকাংশ কৃষক সাবসিস্টেন্স বা সেমি কমার্শিয়াল কৃষির বৃত্তে আটকে আছে, উৎপাদক ও ভোক্তা পর্যায়ে কৃষি পণ্যের দাম নিয়ে অসন্তোষ আছে, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব আছে ইত্যাদি। এই প্রেক্ষাপটে আমি আমার বক্তব্যটিকে মূলত দুটি ভাগে ভাগ করতে চাই। প্রথমত, কোভিড-19 কিভাবে বাংলাদেশের কৃষি সমস্যাগুলোকে আরো জটিল করেছে, এবং দ্বিতীয়ত কৃষি উন্নয়নে ভারত বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্রসমূহ। বর্তমানে আমরা কোভিড-19 এর কারণে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কৃষির ক্ষেত্রে এটি আসলে বাজার ব্যবস্থার সংকট। কৃষি বাজার ব্যবস্থায় কিছু সমস্যা আগে থেকেই ছিল, করোনায় পরিস্থিতি জটিলতর হয়েছে। এই মৌসুমে বাংলাদেশে ধান, ভুট্টা, গম, শাকসবজি এগুলোর ভালো ফলন হয়েছে বলে জানা যাচ্ছে। তবে করোনার লকডাউন চলায় ধান কাটতে শ্রমিক না পাওয়ার আশঙ্কা ছিল। আশার কথা হচ্ছে হাওড় অঞ্চলে প্রায় সিংহভাগ ধান কাটা হয়ে গেছে এবং দেশের অন্যান্য জায়গাতেও ধান কাটা হচ্ছে। যতটুকু জানতে পারছি তেমন বড় ধরনের শ্রমিক সংকট হচ্ছে না। এছাড়া শস্য বহির্ভূত কৃষির খাতগুলোর অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষের আয় কমে যাওয়ায় অনেক খাদ্য পণ্যের চাহিদাও কমে গেছে, এবং এর পাশাপাশি পরিবহন ব্যবস্থা সীমিত হওয়ায় শাকসবজি, মাছ, মুরগি, ডিম, দুধ এগুলার দাম পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা কেজিতে, এরকম অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে। এরকম অন্যান্য কৃষির অন্যান্য সেক্টরগুলোতে সমস্যাগুলো মূলত আসলে এই ধরনের আছে। তো কৃষি বাজার ব্যবস্থার এই সমস্যাগুলো বেশিরভাগই অন্য সময়ও দেখা যায়, করোনায় বেসিক্যালি যেটা হয়েছে পরিস্থিতি আরো জটিলতর হয়েছে। যদি খুব অল্প কথায় বলি তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদে এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য বাংলাদেশের কৃষির বাণিজ্যিক রূপান্তর দরকার, এবং সেটা করার জন্য দেশের কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনায় যে কাঠামো আছে সেগুলো আরো উন্নত করা দরকার। এখন আমি আলোচনা করতে যাই আঞ্চলিক সহযোগিতা তথা ভারত বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের কৃষি উন্নয়ন চিন্তা করলে একসাথে কাজ করার ক্ষেত্রগুলো নিয়ে।
আমি মনে করি এখানে মূলত তিনটি ক্ষেত্র আছে, এক বাণিজ্যিক, দুই প্রাতিষ্ঠানিক তথা শিক্ষা গবেষণা প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা, এবং তিন পরিবেশগত। আমি মূলত আজকের আমার এই সূচনা বক্তব্যে 2 এবং 3 নিয়েই ফোকাস করব। তো প্রথমেই আসি যে বাংলাদেশ ও ভারতের মধ্যে শিক্ষা গবেষণা প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে। আমাদের উভয় দেশ কৃষি শিক্ষা গবেষণা সম্প্রসারণের জন্য দেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। আমি মনে করি সাফল্যের সাথে এগুলো কাজ করে যাচ্ছে। আমার পর্যবেক্ষণ হলো যে বাংলাদেশ ও ভারতের কৃষি বিজ্ঞানীদের যোগাযোগ হয় মূলত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। সরাসরি আমাদের মধ্যে যোগাযোগ খুব কম হয়। অথচ উভয় দেশে অনেক প্রথিতযশা কৃষি বিজ্ঞানী শিক্ষক আছেন যারা একসাথে কাজ করলে কৃষির জ্ঞান ও প্রযুক্তির ভান্ডার সমৃদ্ধ হবে। তাই আমি প্রস্তাব করতে চাই বাংলাদেশ ও ভারতের কৃষি শিক্ষা গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল ভুক্ত প্রতিষ্ঠান ও ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ভুক্ত প্রতিষ্ঠান, এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করতে হবে। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিনিময় প্রোগ্রাম, ইন্টার্নশিপ আরো বেশি বেশি করে অনুষ্ঠান করা যেতে পারে। কৃষিতে উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান করা যেতে পারে পারস্পরিক ছাত্রছাত্রীদেরকে। কৃষক প্রশিক্ষণে অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষ ব্যক্তিবর্গের মাধ্যমে সীমানার অপর পারে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আমি মনে করি ভারতের প্রাইস কমিশন এবং খাদ্যশস্য ক্রয়ের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ আসলে অনেক কিছু শিখতে পারে। এটি বর্তমানে কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস বা কৃষি ব্যয় ও মূল্য কমিশন নামে ক্রিয়াশীল আছে, যার মূল কাজ হচ্ছে 23টি কৃষি পণ্যের সহায়তা মূল্য নির্ধারণ করা। বাংলাদেশে যেখানে সাধারণত গড়ে বছরে উৎপাদিত খাদ্যশস্যের 5 থেকে 6% সরকার ক্রয় করে, পশ্চিম বাংলায় সেখানে গত বছর মোট খাদ্য শস্যের প্রায় 20% সরকার ক্রয় করেছে। তো ভারতের এই প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অভিজ্ঞতাগুলো থেকে আমাদের শেখার আছে। আমি পত্রিকায় দেখেছি যে মেঘালয়ে কৃষকের সংসদ আছে, এগুলো থেকেও আমাদের আসলে শেখার আছে। এরপরে আমি আসছি পরিবেশগত সহযোগিতার বিষয়ে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার ভূমি 3টি বৃহৎ নদী পদ্মা, গঙ্গা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হয়েছে। এই 3টি নদীর অববাহিকার মাত্র 7% বাংলাদেশের ভেতরে অবস্থিত। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী 57টি, যার মধ্যে ভারতের সাথে 54টি। বাংলাদেশ হলো নিম্ন অববাহিকার দেশ, তাই অববাহিকার অন্য দেশগুলোতে যা হয় বাংলাদেশ তাতে প্রভাবিত হয়। এদেশের কৃষি অর্থনীতিতে নদীগুলোর ভূমিকা অপরিসীম। বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশের উৎস কিন্তু এখন পর্যন্ত নদী। এছাড়া ঐতিহাসিকভাবে নদীগুলো সেচের উৎস। এখন বাস্তবতা হচ্ছে আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টন নিয়ে বিতর্ক আছে। উদাহরণস্বরূপ ফারাক্কা বাঁধ ভারত, যেটি গঙ্গা নদীর উপর কলকাতা বন্দরের কাছে নাব্যতা বৃদ্ধির জন্য নির্মাণ করে। বাংলাদেশে ফারাক্কার নেতিবাচক প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে, যেমন সাস্টেইনেবল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট জার্নালে 2018 সালে প্রকাশিত এক গবেষণায় দেখানো হয়েছে যে শুকনো মৌসুমে পানির গড় প্রবাহ ফারাক্কা পূর্ববর্তী সময়ের চেয়ে 43% কম। এখানে বলে নেওয়া উচিত যে গঙ্গার পানি বন্টন চুক্তির ফলে বাংলাদেশ লাভবান হয়েছে, কিন্তু তারপরেও ফারাক্কার প্রভাব পুরোপুরি কাটানো যায়নি। যেমন পদ্মা নদীতে মিঠা পানির যোগান কমে যাওয়ায় দেশের দক্ষিণাঞ্চল তথা সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ওই সমস্ত এলাকার ইকোসিস্টেম তথা বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের উপর ফারাক্কা বা অন্য বাঁধের প্রভাব নিয়ে এই ধরনের অনেক উদাহরণ দেওয়া যায়, যার আলটিমেটলি প্রভাব পড়ে কৃষির উপরে। তাই পরিশেষে আমি বলতে চাই যে ভারত বাংলাদেশ দুটি অত্যন্ত কাছের বন্ধু রাষ্ট্র। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে এই গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র বিধৌত সম্পূর্ণ এলাকাটি আসলে একটি বৃহৎ বদ্বীপ। এখানে এক এলাকার পরিবেশ বা হাইড্রোলজির পরিবর্তন ধীরে ধীরে অন্য এলাকাতেও প্রভাব রাখতে পারে। যেমন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে অথবা লবণাক্ততার বিস্তার হলে সেটা পার্শ্ববর্তী অঞ্চলকেও কিন্তু একসময় প্রভাবিত করতে পারে। তাই যৌথ নদীগুলোর ক্ষেত্রে উভয় দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে পানির যথাযথ বন্টন ও যৌথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে যৌথ গবেষণা ও ভারত বাংলাদেশ সরকারের সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের উপরে জোর দিতে হবে। বিশেষত সামনে তিস্তা নদীর পানি বন্টনের ক্ষেত্রেও বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি আমার সূচনা বক্তব্য আপাতত এখানেই থামাচ্ছি, পরবর্তীতে আবার প্রয়োজন হলে ফিরে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইট স্যার। তো আমার কাছে মনে হয় যে খুবই পার্টিনেন্ট এবং খুবই একেবারে স্পেসিফিক পয়েন্টগুলোতে আপনি কথা বলেছেন। বিশেষ করে আমি আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগই দেখছি না, যেখানে আপনি প্রাতিষ্ঠানিক সহযোগিতার কথাগুলো বলেছেন এবং সুনির্দিষ্ট হয়ে বলেছেন, যেগুলো আমার কাছে মনে হয় যে সামারি নোটে খুব সরাসরি চলে যাবে। পরিবেশগত জায়গাতে আপনি যেটা বলেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ।
এবং যে নদীর এবং পানি বন্টনের যে বিষয়গুলো, আমরা এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় নয়, এটা ভারতেরও বিষয়, এবং এটা একটা জয়েন্টলি মানে যদি সমস্যাগুলো সমাধান করা যায়, দুই দেশই উপকৃত হতে পারে। এবং যে কমন রিভার বেসিনের কথাটা আমরা বলেছি, সেই জায়গাটা আসলে গুরুত্ব বহন করে যে এই নদীর গুলোর পানি বন্টনের বিষয়টা। অনেক ধন্যবাদ ডক্টর নাহিদ সাত্তার, শুরুতে খুব নাইসলি টোনটাকে একদম সেট করার জন্য। আমি এবার যাচ্ছি মিস্টার আব্দুল সালামের কাছে। আহ, আহ, উনি ওনার এবং আমি আগে যেটা বলেছি, উনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অর্গানিক বাংলাদেশ লিমিটেড। এবং একটা বিষয় আছে যে অর্গানিক ফুড, প্রথম কথা হচ্ছে হয়তো একটু অল্প করে জানতে চাইবো যে অর্গানিক এইটার আপনার কারণটা কি, মানে কেন আপনি ফিল করছেন যে এটাকে প্রমোট করার জায়গা, খুব সংক্ষেপে যদি আপনি বলেন। দেন আপনি আজকের কনটেক্সটে, আজকে আলোচনার কনটেক্সট যদি আপনি আপনার বক্তব্যটা তুলে ধরেন। 6 মিনিটের মতো মোটামুটি। সালাম ভাই, আপনি শুরু করতে পারেন। জি, ধন্যবাদ এ ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সালামকে। তো আপনার প্রশ্নটা ছিল যে আমি কেন অর্গানিকে গেলাম। এটা আসলে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকেই শুরু করছি। এবং এটা ফুড সেফটির কারণেই এটা আমার শুরু করা। তো এখন আমি 2002 সাল থেকে এই অর্গানিক এগ্রিকালচার এবং অর্গানিক ফুড প্রোডাকশনে জড়িত। তো আমি এ পর্যন্ত যে কয়টি ফসল, কিছু সিরিয়াল ক্রপস আছে, ভেজিটেবলস আছে, এগুলো আমি উৎপাদন করছি। তো আমরা এ পর্যন্ত প্রায় 8,000 একর জমিতে, পার্বত্য জেলা সহ, পঞ্চগড়, নীলফামারী জেলা সহ, আমরা যেমন একটা সিরিয়াল ক্রপ আছে বাকহুইট, তারপর ওট, টমেটো, অন্যান্য ভেজিটেবল আছে, আমরা এগুলো উৎপাদন করছি। এবং জাপানে আমরা অনেক বড় একটা অর্ডার পেয়ে গেছি অলরেডি, প্রায় 1,20,000 টন টমেটো পেস্টের অর্ডার। এছাড়াও জাপানে আমাদের একটা ফসল আছে সিরিয়াল ক্রপের নাম হচ্ছে বাকহুইট। এটা জাপানের প্রধান খাদ্য, ওরা বলে মনে হয় সোবা বা এই ধরনের নাম বলে। এই ফসলটা ওদের ওখানে প্রচুর চাহিদা, আমরা এটাও এখানে ডেভেলপ করছি। এবং আমরা গত ডিসেম্বরে মেঘালয়ে গেলাম। ওখানকার মুখ্যমন্ত্রী সাহেব উনি আমাকে আশ্বাস দিলেন, এবং ওখানে আমরা বাকহুইট চাষ করতে গেলে ঠান্ডার দরকার, এই ঠান্ডাটা আমাদের দেশে নাই। এজন্য আমরা এটা ওই মেঘালয়ে চাষ করব, এবং সেখান থেকে এটাকে আমরা ওই জাপানি এক্সপোর্ট করার সিদ্ধান্ত হয়েছে। এবং আমি অলরেডি মেঘালয়ের কৃষকদের সঙ্গে এবং তাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে অলরেডি এমওইউ সই করে এসেছি এই সিজন থেকে সালাম ভাই, এই জায়গায় আমি আপনাকে একটু থামাচ্ছি, এবং এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি বলছেন। এই যে মেঘালয়তে আপনি কৃষকদের সাথে এমওইউ করেছেন, এইটা কিভাবে ফ্যাসিলিটেটেড হলো এবং কোন ধরনের সমস্যা আপনি কিরকম, মানে এটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনি বলছেন। এটা সম্পূর্ণ মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাহেব উনি নিজে এটা করাইছেন। উনি যখন বাংলাদেশে আসার পরে আমি আমার একটা প্রেজেন্টেশন দিই পাওয়ার পয়েন্টে, ওটা দেখে উনি আমাকে ইনভাইট করেন, এবং এরপরে কৃষকদেরকে ডাকেন এবং তাদের সঙ্গে আমাদের এমওইউ হয়। মেঘালয়ে আমাদের দুইটা বিষয় আছে। আপনি জানেন যে আমরা বাংলাদেশে প্রায় অলমোস্ট 20 লক্ষ টন চিনি আমদানি করি, এবং ইন্ডিয়া আমদানি করে প্রায় 18 মিলিয়ন টন। তো এই বিশাল একটা চিনির মার্কেট আছে দুই দেশের মধ্যে। বাট আমরা এখন পর্যন্ত চিনি উৎপাদন করতেছি সুগার কেইন থেকে, বাট সারা বিশ্ব কিন্তু সুগার বিট উৎপাদন করতেছে সুগার বিট থেকে। তো এই সুগার বিটের যে একটা বিশাল চাহিদা আছে, এবং আমাদের জমি আছে, আমরা উৎপাদন করতে পারতেছি না, আমাদের কোনো বীজ প্রোডাকশন ফ্যাসিলিটিস নাই। তো আমরা মেঘালয় মুখ্যমন্ত্রী সাহেবকে আমি বলছি যে আমরা সুগার বিটের বীজটা মেঘালয়ে আমরা যদি উৎপাদন করি, তাহলে আমি এখন সুগার বিটের বীজ আমদানি করতেছি ডেনমার্ক এবং বেলজিয়াম থেকে, প্রতি কেজি বীজের দাম প্রায় 4,000 টাকা, 4,500 টাকা। তো আমরা এটাকে এখানে খুব সহজভাবেই মেঘালয়ে অলমোস্ট 30% খরচে আমরা একটু উৎপাদন করতে পারবো। এটা একটা বিষয় গেল।
আর একটা বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশে কাজু বাদাম চাষ করছি পার্বত্য জেলা 3 জেলাতেই, এবং আমরা গত বছর প্রায় 2000 টন র ক্যাশু নাট, এটাকে বলে আরসিএন, এটা আমরা উৎপাদন করছি এবং রপ্তানি করছি। আমরা যেহেতু আমাদের কাছে আমাদের দেশে এখন পর্যন্ত প্রসেসিং ইন্ডাস্ট্রি নাই, তো আমরা আপাতত এই রটাকেই ভিয়েতনাম পাঠাচ্ছি। ভিয়েতনাম এটাকে ইম্পোর্ট করে আবার ওরা প্রসেস করে তারা পাঠাচ্ছে ইউএস সহ বিভিন্ন দেশে। এবং গত বছর 2019 সালে ভিয়েতনাম 3,258 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 4,50,000 টন কাজু বাদাম দানার, যেটা কার্নেল, এক্সপোর্ট করছে। তো আমরা আমাদের দেশে 3 পার্বত্য জেলা এবং সিলেট এবং বরেন্দ্র অঞ্চল, পঞ্চগড় এবং নীলফামারীর হাইল্যান্ড গুলোতে আমরা প্রায় 2 লাখ হেক্টর জমিতে খুব সহজেই 6 লাখ টন কাজু বাদাম উৎপাদন করতে পারি, যেটা থেকে আমরা 1.5 লক্ষ 1/4 মানে 25% কার্নেল হবে। এবং এই 1.5 লক্ষ টন যদি কাজু বাদাম আমরা প্রসেস করে রপ্তানি করি, এবং রপ্তানি করার মূল্য হবে প্রায় 1,200 মিলিয়ন মার্কিন ডলার অথবা 10,000 কোটি টাকা। আমি গত ডিসেম্বরে মেঘালয়ের এদিকে গেলাম, একটা জায়গায় পাহাড় ভিজিট করলাম, সেখানে কাজু বাদাম আবাদ হয়, উৎপাদন হয়। তারা সেখানে আমরা দেখছি, এটা জাস্ট আমাদের কুড়িগ্রামের উল্টা দিক। আসামে ওই মেঘালয়ের একটা ফুলবাড়ি উপজেলা আছে, সেখানে এই কাজু বাদাম চাষ হয়। আমরা কাজু বাদামটা বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে ভিয়েতনাম হচ্ছে কাজু বাদামের লিডার। তো আমরা আমাদের যে 2 লাখ হেক্টর জমি আছে এবং ভারতের যে নর্থ ইস্ট গুলো আছে, আমরা এখানে কাজু বাদাম উৎপাদন করলে আমরা ভিয়েতনামের সাথেও বেশ কাছাকাছি যেতে পারবো, আমরা সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি হতে পারবো খুব সহজেই। এটা একটা বিষয় গেল। এছাড়াও আমাদের দেশে একটা ফসল আছে ওলকচু। ওলকচু, এটাকে জাপান ইংলিশে বলা হয় কনজাক। এই ওলকচুর পাউডার বা স্টার্চ জাপানে এরা প্রচুর, এরা ডায়েটরি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে, এবং এরা প্রায় 1,10,000 টন আমদানি করে। ওরা আগে আমদানি করতো ওই মায়ানমার থেকে আর অন্যান্য দেশ থেকে, তো ওরা এখন আমাদের কাছে আসছে। তো আমি চাচ্ছি এই ওই ওলটা আমাদের দেশে উৎপাদন করা যায় হয়, এবং তাদের যে একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা যেটা গলা চুলকায়, হ্যাঁ, এই কোয়ালিটিটা একমাত্র নর্থ ইস্টের মধ্যে মিজোরামে এই আবাদটা খুব ভালো হবে। এজন্য আমি ওই মিজোরামে যোগাযোগ করছি, এবং ওরা যেহেতু ওই বার্মার পাশাপাশি, ওরা বলছে যে হ্যাঁ, ওরা আমাকে সাপ্লাই, ওরা ওখানে ফ্যাক্টরি করতে হবে। এই ওল আবাদ ওখানে হচ্ছে, ওরা এখন পাউডার মানে করে আমরা এই বছর থেকে হয়তোবা এক্সপোর্ট শুরু করে দেবো ওই ইন্ডিয়া থেকে, মিজোরাম থেকে কলকাতা হয়ে শিপমেন্ট হবে। আমাদের যে আজকের প্রোগ্রামটা ছিল, এটা নামটা হচ্ছে কৃষি উন্নয়ন এবং বাণিজ্য আঞ্চলিক সহযোগিতা। আমার মনে হয় আমরা কাজু বাদাম দিয়ে টমেটো, আরেকটা বিষয় হচ্ছে যে ওই মেঘালয়ের আবহাওয়া সারা বছর ভেজিটেবল এবং টমেটো উৎপাদনের জন্য খুবই উপযোগী। আমাদের এক সময় দেশে 80 টাকায় 100 টাকা টমেটো কেজি হয়ে যায়, তখন কিন্তু আমরা এই টমেটোটা মেঘালয়তে খুব সহজেই এবং কম খরচে আনতে পারি। এই যে এখন বর্তমান আদার কেজি হচ্ছে 260 টাকা বা 280 টাকা, এখন মিজোরামে সম্ভবত আদার কেজি মাত্র 40 টাকা, 40 রুপি। আমরা যদি আমাদের এই 2 দেশের মধ্যে একটা সিস্টেম করতে পারি, তাহলে আমার মনে হয় এই আমাদের এই দুর্দিনেও আমরা আদাগুলো আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা খুবই একটা জরুরি একটা বিষয়, নিয়ে আমাদের হাহাকার চলছে। সালাম ভাই, মানে আমার কাছে মনে হয় যে একটু যদি আপনি র্যাপ আপ করেন এই পর্যায়ে, আমি তাহলে অন্য প্যানেলিস্টদের সুযোগ দেব। এই পর্যায়ে যদি একটু র্যাপ আপ করেন, যদি আর কিছু আর কোনো পয়েন্ট কি আপনি অ্যাড করতে চান এই মুহূর্তে? না, ঠিক আছে, আমি পরে আসতেছি আপাতত। আচ্ছা, আমার কাছে মনে হয় যে অসম্ভব গুরুত্বপূর্ণ, আমরা একেবারে মানে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা পার্সপেক্টিভ পেলাম, যিনি এরকম অর্গানিক ফুড এবং অর্গানিক এগ্রিকালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অ্যাক্টিভলি এঙ্গেজড নানা ধরনের পণ্যের ব্যাপারে উনি এক্সাম্পল দিয়ে তুলে ধরলেন। আমার জন্য খুবই এনলাইটিং ছিল। আমার কাছে মনে হয় যারা অন্যরা যারা আছেন তারাও খুব উপকৃত হয়েছেন, এবং এই রিলেটেড প্রশ্ন আসবে সালাম ভাইয়ের জন্য। আমি এবার যাচ্ছি আমার নেক্সট প্যানেলিস্ট
Mr. Mahadi Faisal, Team Leader, Business Strategy and Consumer Engagement, ACI Logistics Limited. Mahadi, আপনাকে ফ্লোর দিচ্ছি। কাইন্ডলি এই যে আলোচনাটা হচ্ছে এই কনটেক্সটে আপনি কি মনে করছেন? ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। এই সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমি যেহেতু এগ্রিকালচার আউটপুট নিয়ে কাজ করছি এবং আমি রিটেইল সেক্টরে কাজ করছি, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রিটেইল চেইন স্বপ্ন সেখানে আছে এবং আমি ফ্রেশ প্রডিউস বিজনেস ডিভিশনটাও দেখছি, অর্থাৎ কৃষিজাত পণ্য যেই বাজারটা সেটাও আমি দেখছি। সেখান থেকে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। মূলত এই মুহূর্তে এই কোভিড-19 সিচুয়েশনের পর এই মুহূর্তে বাজারের কি অবস্থা, কিরকম চ্যালেঞ্জ আমরা ফেস করছি এবং এই পরবর্তীত যে বিশ্ব আসতে যাচ্ছে, মানে এই সিচুয়েশনের পরে তো নিশ্চয়ই বৈশ্বিক একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, আমাদের সবকিছুতে একটা চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারবো। তো সেই পরিবর্তিত বিশ্বে কি ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করব, সেই বিষয়গুলোকেও মাথায় রেখে আমি আমার বক্তব্যটা একটু তুলে ধরবো। আমি যদি খুব শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে ভারত বাংলাদেশের সাথে যে কৃষিজাত পণ্যের যে বাণিজ্য সম্পর্ক যে জায়গাটা আছে, সেই বাংলাদেশ হেভিলি ডিপেন্ড করে কিছু কিছু পণ্যের উপরে। সেই জায়গা থেকে প্রথমত যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি ক্রাইসিস। আর অ্যাভেলেবিলিটি ক্রাইসিস হলেই যেটা হয় যে ইনফ্লেশন। তো এর মধ্যে যেমন কৃষিজাত পণ্যের ক্ষেত্রে যেমন আমরা ফ্রুটস কিন্তু আমাদের দেশের অল্প কিছু মানে একেবারে অল্প কিছু ফ্রুটস ছাড়া বেশিরভাগ যেমন আঙ্গুর, কমলা, পমিগ্রেনেট, এইগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ডিপেন্ড করতেছি ভারতের উপরে। তো গত 2 মাস যাবত এই কোভিড-19 সিচুয়েশনে কিন্তু যে সমস্ত স্থলবন্দর দিয়ে, যেমন আপনার ভোমরা, সাতক্ষীরা ভোমরা বন্দর, রাজশাহী সোনা মসজিদ বন্দর, এইগুলা পোর্টগুলো বন্ধ থাকার কারণে কিন্তু পণ্য আসা বন্ধ গত 2 মাস যাবত। এবং এই মুহূর্তে শুধুমাত্র সিলেটের করিমগঞ্জের পোর্ট দিয়ে কিছু কিছু ফ্রুটস ঢুকতেছে বাংলাদেশে, যার কারণে যেটা হয়েছে যে গত 1.5-2 মাস যাবত এই পণ্যগুলোর অ্যাভেলেবিলিটি ক্রাইসিস, চরম ভাবে ক্রাইসিস শুরু হয়েছে এবং যার জন্য ইনফ্লেশন হয়ে গেছে, প্রাইসে দ্বিগুণের মতো দাম বেড়ে গেছে। এছাড়াও আমাদের দেশের যেমন আপনার লাইভ স্টক সেক্টরে আমরা যদি খেয়াল করে থাকি যে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু আমদানি করা হয় বা গবাদি পশু যুক্ত হচ্ছে গিয়ে ভারত থেকে। এইটা নিয়ে গত 5-6 বছর ধরে আমরা এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যে আমাদের দেশের প্রাইস আপনি যদি দেখে থাকেন, বিফের প্রাইস অলমোস্ট ফিউ হান্ড্রেড টাইমস ইনক্রিজ করেছে গত 4-5 বছরে। 600 টাকা কেজি এখন, যে 2014-15 সালেও যেটা 250-300 টাকার মতো কেজি ছিল, সেটা এখন প্রায় 600 টাকা কেজি হয়ে গেছে। তো এই সিচুয়েশনে এই সমস্যা আরো প্রকট ভাবে দেখা দিয়েছে এবং সামনে আমাদের কোরবানির একটা ধর্মীয় একটা উৎসব, কোরবানির ঈদ, তখন আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশুর দরকার হয়। এবং আমরা যেটা মনে হচ্ছে যে এই সিচুয়েশন যদি আরো বেশি সাস্টেইন করে, তাহলে সামনের সময়গুলোতে এই ক্রাইসিস আরো ভয়াবহ আকারে ধারণ করবে এবং তখন যে প্রাইস ইনফ্লেশন কোন জায়গায় গিয়ে ঠেকবে, এই বিষয়গুলো আসলে খুবই জটিল একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং আমাদের দেশে ফিশারিজ সেক্টরে যদি আমি বলি, আমরা কিন্তু অনেকেই জানি না হয়তো বা, আমরা মাছও কিন্তু প্রচুর পরিমাণে মাছ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হচ্ছে এবং হয়, যেমন আড়, বোয়াল, বাতাসি, এই ধরনের নানা ধরনের মাছ কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি হয় এবং গত 2 মাস যাবত এই মাছ আমদানি কিন্তু অলমোস্ট বন্ধ। এবং তাতে করে হয়েছে কি, দেশীয় যে মাছগুলো আছে তার উপরে কিন্তু এই প্রাইস ইনফ্লেশনের একটা ইম্প্যাক্ট পড়ছে। তো সেই জায়গা থেকে আসলে নিঃসন্দেহে প্রথমত যে এই সিচুয়েশনে, এই লকডাউন সিচুয়েশন থাকার কারণে অ্যাভেলেবিলিটি ক্রাইসিস এবং সেই জন্য প্রাইস ইনফ্লেশন, এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এটা তো আমাদের একদমই এই মুহূর্তের সমস্যা। এই মুহূর্তের সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদের সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আমাদের এই অ্যাভেলেবিলিটি ইমপ্রুভমেন্টের জায়গায় যদি আমরা কোনোভাবে কাজ করতে পারি, কোন কোন জায়গা দিয়ে আনা যায় বা এই পণ্যগুলো আসলে হয়তো বা এই অ্যাভেলেবিলিটি ক্রাইসিস যদি দূর করা যায়, তাহলে হয়তো বা প্রাইসটাকে সীমিত পর্যায়ে রাখা সম্ভব হবে। এগুলো এক ধরনের শর্ট টার্ম কাজ আমাদের করতে হবে। আর সেই জায়গায় পরবর্তীত যেই এই কোভিড সিচুয়েশনের পরে যেই
চেঞ্জ যেটা হচ্ছে, তারপরে যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে মাথায় রেখে আমাদের যদি লং টার্মের জন্য কাজ করা হয়, সেখানে আমি মনে করি যে অবশ্যই আমাদের দেশের একটা বড় জায়গা হচ্ছে কি আমাদের এখনো সেই সক্ষমতা তৈরি হয় না, সেটা হচ্ছে আমাদের পোস্ট হারভেস্ট লস ম্যানেজ করা। আমাদের দেশের এইটা এখনো 30-40%, বিশেষ করে হর্টিকালচারে আমি যতটুকু জানি যে 40% আপ টু 40% লেভেলে আমাদের পোস্ট হারভেস্ট লস হয়। সেই জায়গায় কিন্তু আমরা কোনো রকম এখনো আমাদের সক্ষমতা তৈরি হয়নি। সেই জায়গায় আমরা কিভাবে নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে দুই দেশের মধ্যে একদম এক ধরনের সহযোগিতার, যেটা নাহিদ সাত্তার স্যার বললেন যে আমাদের যে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে এবং বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যদি আমাদের এই অভিজ্ঞতাগুলো দুই দেশের মধ্যে এক্সচেঞ্জ করতে পারি এবং আরো বেশি এই শেয়ারিং গুলা হতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে লং টার্মের এই সমস্যাগুলোকেও আমরা অ্যাড্রেস করতে পারবো প্রপারলি। অনেক ধন্যবাদ মাহাদি। আমার কাছে মনে হয় যে খুব নাইসলি আপনি এই পুরো বিষয়টাকে একটা আপনার পার্সপেক্টিভ থেকে খুব বর্ণনাটা দিয়েছেন, এবং এই যে চ্যালেঞ্জ গুলো এবং বিশেষ করে সামনের দিনগুলোতে এই ক্রাইসিসটা যদি প্রলংড হয়, তাহলে অনেক আমরা বেশ কিছু কৃষি পণ্যের ক্ষেত্রে যেরকম ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আবার একই সাথে আমরা আবার আরেকটা পার্সপেক্টিভ শুনেছি যে আমরা এক্সপোর্টও করি। সুতরাং এই যে বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে আসলে আমরা কি করতে পারি, কিভাবে আমরা এই জিনিসগুলোকে এখন আঞ্চলিক দ্বিপাক্ষিক সহযোগিতার জায়গাটা কোন কোন জায়গাটা আছে, আমার কাছে মনে হয় যে আপনি এটা শেষে খুব নাইসলি পয়েন্টে নলেজের জায়গাটা, নলেজ ট্রান্সফার, এটা ডক্টর নাহিদ সাত্তারও খুব নাইসলি প্রাতিষ্ঠানিক এবং জায়গাটাতে খুব জোর দিয়েছিলেন। এটা আমার কাছে মনে হয় যে খুবই প্রমিসিং, এবং সামনের দিনগুলোতে আমাদের এটার উপর খুব নজর দিতে হবে। এবার আমি যাচ্ছি নেক্সট প্যানেলিস্টের কাছে। নাহিদ আমার কাজ খুব সহজ করে দিয়েছিল। নাহিদ তিনটে এরিয়া খুব নাইসলি বর্ণনা করেছিল: বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও পরিবেশগত। নাহিদ ডক্টর সাত্তার ও প্রাতিষ্ঠানিক ও পরিবেশগত জায়গাটা বলেছে। আমি এবার যাচ্ছি মাহতাবউদ্দিনের কাছে। বাণিজ্যের জায়গাটা সাথে যদি আরো কিছু পয়েন্ট যদি অ্যাড করা যায়। মাহতাবউদ্দিন। ধন্যবাদ স্যার। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সানেম এবং এশিয়ান কনফারেন্সকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অবতারণা করার জন্য। আমি বাণিজ্যের পার্সপেক্টিভ থেকে জাস্ট কয়েকটা ব্যাকড্রপ দিয়ে তারপরে আমি যাবো যে কোন কোন জায়গায় আসলে আমাদের এমফাসিস করা উচিত সেই জায়গাটায়। প্রথমত যে জায়গাটা আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের যে ওভারঅল ট্রেড, সেটা ওভার দ্য ইয়ার্স অনেক পরিমাণে বেড়েছে। যেমন 2001 সালের দিকে এটা যখন 80 মিলিয়ন ছিল, অর্থাৎ আমাদের টোটাল এক্সপোর্টের লেস দেন 1% ছিল ইন্ডিয়াতে। এখন সেটা হচ্ছে গত বছর যেটা হয়েছে 1.24 বিলিয়ন, যেটা আমাদের টোটাল এক্সপোর্টের প্রায় 3.1%-এর মতো। এবং আমাদের এক্সপোর্ট টু ইন্ডিয়া, এটা ওভারঅল আমাদের এক্সপোর্ট টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই যে গ্রোথ রেটটা, এটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের তুলনায় ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট গ্রোথটা হায়ার ছিল। আমরা ইন্ডিয়াতে 2018-19 অর্থ বছরে আমরা ইন্ডিয়াতে প্রায় $1.24 বিলিয়ন যে এক্সপোর্টটা করেছি, সেখানে প্রায় এইচডিজি লেভেলে যদি আমরা যাই তাহলে প্রায় 600টা প্রোডাক্ট আমরা দেখি, এবং এর মধ্যে 63টা প্রোডাক্ট হচ্ছে পরে হচ্ছে এগ্রিকালচার এবং ফিশারিজ এটার আন্ডারে, এবং যেটার মূল্য প্রায় হচ্ছে প্রায় $250 মিলিয়ন। অর্থাৎ আমাদের টোটাল যে এক্সপোর্টটা আমরা ইন্ডিয়াতে করেছে 18-19 অর্থ বছরে, তার প্রায় 20% এসছে হচ্ছে আমাদের এগ্রিকালচার এবং ফিশারিজ যে প্রোডাক্ট আছে তার থেকে। এবং এই প্রোডাক্টগুলির মধ্যে আছে অ্যানিমাল এবং ভেজিটেবল ফ্যাটস, দেন বেভারেজেস, ফিশ এটসেট্রা। এবং ইন্ডিয়া আমাদের একই সাথে ইন্ডিয়া থেকে আমরা যেই কমোডিটি গুলি ইম্পোর্ট করি তার মধ্যে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করি মেইনলি, আমাদের টোটাল যে এক্সপোর্ট আছে তার মেইন পোর্শনটা যা মেইনলি হচ্ছে আরএমজি। আর ইন্ডিয়া থেকে আমরা যেটা ইম্পোর্ট করি তার মেইন পার্সেন্টেজটা থাকে হচ্ছে আরএমজি যেই র ম্যাটেরিয়াল সেটা। সুতরাং কাইন্ড অফ যদি ম্যানুফ্যাকচারিং দিকটা দেখি তাহলে এটা হচ্ছে বাংলাদেশ যেই একটা স্ট্রং একটা ভ্যালু চেনের, রিজনাল ভ্যালু চেনের একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ইন্ডিয়া থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আসছে এবং র ম্যাটেরিয়াল আনার পরে সেটাতে ফিনিশ যে আরএমজি সেটা এক্সপোর্ট করতে পারছে হচ্ছে ইন্ডিয়াতে। বাংলাদেশ এখন হচ্ছে ইন্ডিয়া প্রায় আরএমজির দিক থেকে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার টু ইন্ডিয়া। তো বাট আমরা যেহেতু এখন কথা বলছি আমাদের আমাদের টোটাল ট্রেডের, যেটা বললাম মাত্র যে আমাদের টোটাল যে এক্সপোর্টটা হচ্ছে তার 20% আসছে হচ্ছে এগ্রিকালচার থেকে, এগ্রিকালচার এবং ফিশারিজ যে প্রোডাক্ট আছে সেখানে।
আমরা যদি স্ট্রাকচারাল গ্র্যাভিটি মডেলটা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা এক্সপোর্ট করছি ইন্ডিয়াতে সেটা আমাদের টোটাল পটেনশিয়ালের থেকে অনেক কম। আমাদের স্ট্রাকচারাল গ্র্যাভিটি মডেল আমাদেরকে দেখায় যে আমাদের টোটাল যে এক্সপোর্ট পটেনশিয়াল টু ইন্ডিয়া এটা প্রায় $6 বিলিয়ন। আমরা সেখানে এখন এক্সপোর্ট করছি $1.24 বিলিয়ন। অর্থাৎ আমরা প্রায় আমাদের টোটাল যে পটেনশিয়াল আছে তার মাত্র 20% এর মতো আমরা কভার করছি, 80% আমাদের আনট্যাপ থেকে যাচ্ছে। এই যে আনট্যাপ পটেনশিয়াল, সেই আনট্যাপ পটেনশিয়ালের যে আনট্যাপ থেকে যাচ্ছে তার পেছনে অনেকগুলি কারণ আছে, যার একটা বড় কারণটা আমরা চিহ্নিত করেছি যে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলি আছে, এনটিবিস যেগুলি আছে। এবং এই এনটিবি গুলির মধ্যে যেগুলি আমরা সচরাচর যেগুলি প্রায় কথাতে আসে, আলোচনা আসে, যেমন হচ্ছে complex administrative procedure, stringent testing requirements, then para-tariff, frequent procedural changes. তো এর মধ্যে যেমন আমরা যে জিনিসগুলি নিয়ে কথা বলতে পারি, যেগুলি মাঝে মাঝে আসে, যেমন আমাদের এগ্রিকালচার রিলেটেড যেই এনটিপি গুলি আছে, যেমন excessive testing requirements with regard to contaminants, then maximum residual limits, additive and preservative এগুলি মেজারের ব্যাপারে। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেই অনেক সময় যেটা হয় যে পোর্ট স্পেসিফাই করে দেওয়া আছে যে কোন কমোডিটি কোন পোর্ট দিয়ে এক্সপোর্ট হবে। তো সেটা অনেক সময় ডিলে ঘটায়। এবং আরেকটা যেটা পরিধানযোগ্য বিষয় এখানে সেটা হচ্ছে আমাদের যেই টেস্টিং ল্যাব সেটার যেই আনএভেলেবিলিটি এট দ্য বর্ডার্স। যেমন হচ্ছে আমাদের যদি নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে, ফর এক্সাম্পল যদি আগরতলা থেকে কেউ একজন যদি আমাদের কাছে ইম্পোর্ট করতে চান, তাহলে তাকে যেটা করতে হয়, তার ইম্পোর্ট এক্সপোর্ট কোড যদি লাগে তাহলে তার এটা নিতে হয় কলকাতার যে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড আছে তার কাছ থেকে এটা নিয়ে আসতে হয়, অথবা হেলথ সার্টিফিকেশন যদি লাগে তাহলে এটা নিয়ে আসতে হয় কলকাতার যে পোর্ট হেলথ অফিসার আছে সেখান থেকে। তো একজন ইম্পোর্টারকে আগরতলা থেকে কলকাতা প্রায় 1700 কিলোমিটার তার এই ট্রাভেল করা লাগে। সুতরাং এটা একটা প্রসিডিউরাল একটা বড় রকম একটা ডিলে আছে। এর পাশাপাশি যে জিনিসগুলি বলতে চাই, যেমন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাট দি পোর্টস, আমরা সবাই এটা জানি যে আমাদের পোর্টের ইনফ্রাস্ট্রাকচার, যেমন এখানে শেডিং এর প্রপার শেডিং নেই। প্রপার শেডিং না থাকার কারণে যখন ট্রাকগুলি, যেমন মনসুন সিজন, এখন যে বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে যখন এগ্রিকালচার প্রোডাক্টগুলি নিয়ে ট্রাকগুলি যাবে, সে প্রপার শেডিং না থাকলে এগুলি পেরিশেবল গুডস, এগুলি স্টোরেজ যদি না থাকে, এটা একটা বড় অংশ জাস্ট রাস্তাতেই নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস আমরা গত কয়েক বছর দেখেছি, যে নন ট্যারিফ ব্যারিয়ার বা নন ট্যারিফ মেজার যেগুলি আমরা দেখেছি, যে অনেক সময় অ্যান্টি ডাম্পিং ডিউটি বসানো হয়েছে, বা অনেক সময় যে স্ট্যান্ডার্ডস এবং প্রসিডিউর যেগুলি আছে সেগুলি র্যাপিড চেঞ্জ হয়েছে, এবং যেটা হয়তো স্টেট গভর্নমেন্ট হয়তো প্রসিডিউরটা চেঞ্জ করেছে, নতুন একটা রুল বানিয়েছে ইন্ডিয়াতে, যেটা আমরা আমাদের অনেক ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি। কিন্তু সেই ইনফরমেশনটা যেই আমাদের বন্দরের যে কাস্টমস অফিসার আছেন ইন্ডিয়ান অথরিটি পাশে, তাদের কাছে হয়তো সেই ইনস্ট্রাকশনটা সরাসরি পৌঁছায়নি। তো যেটা হচ্ছে যে যেই চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা হয়তো কাস্টম অফিসার জানেন না। তো সেখানে কিছু প্রসিডিউরাল ডিলে আমরা অনেক সময় শুনেছি এটা ঘটে। এর পাশাপাশি যেমন টেকনিক্যাল ব্যারিয়ার ট্রেড এর মধ্যে যেমন প্যাকেজিং, লেবেলিং ও সার্টিফিকেশন যে ইস্যুগুলি আছে, সেটাও আমরা শুনেছি যে একটা বড় রকম অন্তরায় তৈরি করে। এই এটার পাশাপাশি আরেকটা জিনিস যেটা মানে যে জায়গাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যদি আপনারা সবাই জানেন যে এই নন ট্যারিফ ব্যারিয়ার্স গুলো আমাদের যে কস্ট অফ এক্সপোর্ট আছে সেটা ব্যাপক পরিমাণে বাড়িয়ে দেয়। তো এর পাশাপাশি একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক একটা কাজ করেছিল, তারা ট্রেড রেস্ট্রিকটিভনেস ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স কম্প্রোমাইজ করেছিল 2018 সালে। সেখানে তারা যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে, ইন্ডিয়া যখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর কাছ থেকে কোনো কিছু একটা ইম্পোর্ট করে, সেখানে যতটুকু রেস্ট্রিকটিভনেস থাকে, কিন্তু যখন সে তার সাউথ এশিয়ান কাউন্টারপার্টের কাছ থেকে ইম্পোর্ট করে, সেখানে সেই রেস্ট্রিকশনটা হচ্ছে 9 টাইমস ইন টার্মস অফ ট্যারিফ ইকুইভ্যালেন্স যদি আমরা দেখি, তাহলে এই রেস্ট্রিকশনটা হচ্ছে 9 টাইমস হায়ার কম্পেয়ার টু দি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই জায়গা থেকে বলতে চাই যে আমাদের
এই মুহূর্তে আমি যদি বলি যে যে কটা জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত, তার মধ্যে একটা অবশ্যই বড় জায়গা আসা উচিত হারমোনাইজেশন অফ দ্য স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রসিডিউরস। যেই ক্রস বর্ডারে যেই স্ট্যান্ডার্ডস গুলি আছে সেগুলিতে একটা হারমোনাইজেশন দরকার। আমরা অলরেডি জানি যে এটা নিয়ে সার্কে থেকে সারসো বলে একটা অর্গানাইজেশন এখানে সেট আপ করা ছিল ঢাকাতে, তার হেড অফিস সাউথ এশিয়ান রিজিয়ন স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন সারসো। সারসোর মূল অবজেক্টিভ ছিল যে স্ট্যান্ডার্ডস গুলি আছে সেগুলিকে হারমোনাইজ করা অ্যাক্রস দি রিজিয়নের জন্য। তো এটা একটা বড় ব্যাপার, যেটাতে অবশ্যই একটা দ্রুত একটা এগ্রিমেন্টে আসা উচিত। যেমন বাংলাদেশ অনেক কমোডিটি আছে যেটা ইউরোপ বা ইউরোপিয়ান মার্কেটে এক্সপোর্ট করছে এখন, কিন্তু সেই কমোডিটিটা হয়তো ইন্ডিয়ার বাজারে যাচ্ছে না, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ডটা হচ্ছে ডিফারেন্ট। অর্থাৎ আমার যে প্রডিউসার, তাকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করতে হচ্ছে, সে যখন এখন ইন্ডিয়াতে সেটা এক্সপোর্ট করতে যাবে, ইন্ডিয়ার যেহেতু স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট, সুতরাং তাকে ওই কমপ্লিটলি আরেক সেট অফ স্ট্যান্ডার্ড তাকে মেনটেন করতে হবে। তো সেখান থেকে হয়তো একটা পলিসি সাজেশন হতে পারে যে যেই কমোডিটি যেটা ইউরোপ বা ইউরোপিয়ান বা ইউকে ওই মার্কেটগুলোতে যে স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে সেই স্ট্যান্ডার্ডটা এখানে যদি ফলো করা হয়। মাহতাব, যদি আমরা র‍্যাপ আপ করি একটু এই পর্যায়ে। স্যার 30 সেকেন্ডস। রাইট, মাহতাব একটু যদি আমরা র‍্যাপ আপ করি। হ্যাঁ শিওর স্যার। জি। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ইজিং অফ দি ডকুমেন্টেশন এন্ড প্রসিডিউরস। যে ক্রস বর্ডার যে কমপ্লেক্স ডকুমেন্টেশন এবং প্রসিডিউর আছে সেটাকে ইজ আপ করা। এবং লাস্ট যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র হারমোনাইজেশন এবং ডকুমেন্টেশন যে কমপ্লেক্সিটি আছে সেটাকে যদি ইজ আপ করি তাহলে হবে না, এর পাশাপাশি যেটা অবশ্যই নেসেসারি যেটা লাগবে সেটা হচ্ছে ইমপ্রুভিং দি ইনফ্রাস্ট্রাকচার অ্যাট দি ল্যান্ড কাস্টম স্টেশনস। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ মাহতাব। আমার কাছে মনে হয় যে ট্রেডের পার্সপেক্টিভ থেকে এবং বিশেষ করে এমপিরিক্যাল যে অ্যানালিসিস গুলো করা হয়েছে এর মধ্যে সেখানে পটেনশিয়াল কতটুকু ইন্ডিয়া বাংলাদেশ ট্রেডের ক্ষেত্রে এই পয়েন্ট গুলো খুব নাইসলি তুলে ধরেছেন। এবং এই জায়গাতে আসলে কোন কোন জায়গায় বটল গুলো আছে, ব্যারিয়ার্স গুলো আছে, এবং সেগুলো নিয়ে আসলে আমরা দীর্ঘদিন ধরে আমরা হয়তো এই ক্রাইসিসের কারণে অ্যাডেড কিছু পার্সপেক্টিভ পার্টিসিপেন্টের কাছে যেতে চাই। আমি দেখছি এখানে আসলে কয়েকজন পার্টিসিপেন্ট আছে যারা এই বিষয়ে যথেষ্ট নলেজ ধারণ করেন। আমি একটু সুধীর চন্দ্রনাথ, সুধীরদার কাছে যেতে যাচ্ছি। আমাদের প্যানেল আলোচনা মোটামুটি শেষ হয়েছে এই প্রথম পর্যায়ে, কিন্তু আমরা একটু শুনি সুধীরদার কাছ থেকে। আমরা মোটামুটি 2 মিনিটের মতো দিচ্ছি পার্টিসিপেন্টদেরকে। ধন্যবাদ সুধীরদা। সেলিম ভাই, থ্যাংক ইউ। সান এবং এশিয়া কমপ্লেক্সকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন বিহাফ অফ এসিআই অ্যাজ ওয়েল অ্যাজ মাইসেলফ। আসলে বেসিক্যালি আমরা সবাই জানি যে আসলে কোভিড, শোনা যাচ্ছে তো সেলিম ভাই? হ্যালো সেলিম ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, পারফেক্টলি শোনা যাচ্ছে। হ্যাঁ, তা এখন আসলে যে কোভিড এই 19 পরিস্থিতিতে আসলে আমি একটু বলতে চাচ্ছি যে কি সিচুয়েশন, মানে প্রবলেমটা কি হচ্ছে বাংলাদেশে। আমরা যদি বলি যে বাংলাদেশ ইনফরমাল সেক্টরে অলমোস্ট around 50 মিলিয়ন পিপল কাজ করে। বেসিক্যালি দে হ্যাভ নো স্কিল এন্ড অলমোস্ট around 50 মিলিয়ন পিপল কাজ করে, এন্ড 10 মিলিয়ন পিপল কিন্তু বিদেশে কাজ করে যারা আমাদের দেশের এভিডেন্স ইনকাম জেনারেট করে, এন্ড অ্যারাউন্ড 4 to 5 মিলিয়ন পিপল কাজ করে কিন্তু গার্মেন্টস সেক্টর। দিজ আর দ্য মেজর 3 এরিয়া যারা বাংলাদেশের ইকোনমিতে বড় ধরনের কন্ট্রিবিউট করে। এখন আমরা যদি দেখি যে আসলে রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশে যে 10 মিলিয়ন পিপল যে বিদেশে কাজ করে, আমি যদি জাস্ট সিম্পল একটা ডাটা দেই, গত ফেব্রুয়ারি জানুয়ারিতে আমরা যেখানে দেখেছি 1638 মিলিয়ন ইউএস ডলার ইনকাম হয়েছে, সেটা গত ফেব্রুয়ারিতে এসেছে 1452 মিলিয়ন। তাহলে মার্চ এপ্রিল মে এটা কিভাবে ডিট্রেট করবে এটা আমরা বুঝতেই পারতেছি, এবং এটা বাংলাদেশের ইকোনমিতে কত ধরনের বড় ধরনের পরিবর্তন আনতে পারে এটা আমরা দেখতেছি। এখন প্রশ্নটা হলো যে এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন লট অফ ইনিশিয়েটিভস। আপনারা সবাই জানেন যে 5000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ, যেহেতু আমি এগ্রিকালচার নিয়ে কথা বলতেছি আমি এগ্রিকালচারের উপর সীমাবদ্ধ রাখবো। 5000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ, সেখানে রিফাইন্যান্সিং আছে, সিড ডিস্ট্রিবিউশন আছে, যার মাধ্যমে আসলে চাচ্ছে যে ফার্মারকে সরাসরি ক্রেডিট এনশিওর করা, যেন ফার্মার এখান থেকে সহজ শর্তে ঋণ পায়, এজ ওয়েল এজ তারা যেন ডাইরেক্টলি কাল্টিভেশনে যাতে এনগেজড হতে পারে। দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট পলিসি। এছাড়া গভর্নমেন্ট সেক্টরে, হ্যাঁ প্লিজ, এছাড়া বলুন, আমরা মনে কোনো কারণে একটু ডিসরাপশন হয়েছিল, আপনি বলুন।
হ্যাঁ, তো এখন এছাড়াও গভর্নমেন্ট কিন্তু সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিন্তু ফুড ডিস্ট্রিবিউশন করতেছে, যাতে এই যে লোক যেটাকে বলতেছি যে 50 মিলিয়ন যারা কাজ করতেছে, যেটা ইনফর্মাল সেক্টরে, তাদেরকে আসলে কিভাবে সাহায্য করতে পারে। গভর্নমেন্ট হ্যাজ লট অফ ইনিশিয়েটিভ ইন দিস এরিয়া। এখন আমি যদি বলি যে বাংলাদেশের, যেহেতু সময় কম, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বিজনেসের কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে, আমি জাস্ট লাস্ট 1 মান্থের কথা যদি বলি, আপনারা জানেন যে এই লকডাউনের পরে যখন ক্যালকাটার বর্ডার যখন আমাদেরকে ওপেন করে দেওয়া হইলো, কিন্তু সেখান থেকে পাটের বীজ বাংলাদেশে আসতে পারে নাই। ইভেন দো দেয়ার আর নাম্বার অফ সিট ইন স্টিল ইন দ্য যে পেট্রাপুল বর্ডার, যে আমরা গতকালকে ট্রাই করতেছিলাম যে বিভিন্ন ভাবে সিট বাংলাদেশে আনার জন্য, ইভেন দো উই আর ট্রাইং টু ইম্পোর্ট সিট থ্রো প্লেন, কিন্তু হিউজ কস্টলি। এখন এই যে সিট আসতে পারতেছে না, যার জন্য এটা বাংলাদেশের বিজনেস, কারণ এই সিটগুলি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরে বড় ধরনের ভূমিকা পালন করতেছে। আমি যদি দেখি এই যে আমন মৌসুমে বাংলাদেশে 5.6 মিলিয়ন হেক্টর জমিতে যে আমন ধান হয়, এই যে নেক্সট আমন মৌসুমে, সেই আমন মৌসুমে তার ভিতর প্রায় অ্যারাউন্ড 4% হাইব্রিড সিড ব্যবহার হচ্ছে ইন্ডিয়ান সিড। এখন যেই সিডটা যদি না আসতে পারে, বাংলাদেশে ইল্ডের একটা বড় ধরনের এফেক্ট হবে। সেকেন্ড যদি আমরা দেখি, জুট সিড আসতে পারে না এবং ভেজিটেবল সিড আসতে পারতেছে না। দ্যাট আর দ্য মেজর এরিয়া যেটা আমাদের বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরে আমি মনে করি যে এই মুহূর্তের জন্য একটা এফেক্ট করবে। রাইট। এছাড়া আমরা যদি দেখি যে ফিউচারের কথা যদি বলি, ফিউচার বিজনেসের ক্ষেত্রে আমরা যদি বলি, যেহেতু সময় লিমিটেড, আমরা আসলে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট বাংলাদেশে খুব ভালো হচ্ছে, যার ইল্ড অ্যাডভান্টেজ খুব বেশি। কিছু কিছু প্রোডাক্ট ইন্ডিয়ান পার্টে খুব ভালো হচ্ছে, যার ইল্ড অ্যাডভান্টেজ বেশি। এখন এখানে যদি আমরা এমন একটা সরকার, দুই দেশের সরকার আমরা যদি একত্র হয়ে এমন একটা এগ্রিমেন্ট করতে পারি, আমরা অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা আদার কথা বলি, তারপরে রসুনের কথা বলি, যেগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি, সেই ইম্পোর্ট ব্যারিয়ার গুলাকে যদি আমরা সেখানে না করে, ইন্ডিয়াতে যেহেতু এটার স্কোপ আছে, ইন্ডিয়ার থেকে যদি আমরা সরাসরি এগুলো আমরা আমদানি করতে পারি, তাহলে আমাদের খরচ কমে যাবে, অ্যাজ ওয়েল এজ আমরা আসলে খুব সহজ ভাবে অতি অল্প সময়ের ভিতরে এই প্রোডাক্ট গুলো আমরা পাবো। এছাড়া আর দেখা যাচ্ছে যে অনিয়ন সিডের ক্ষেত্রে আমরা গত বছর অনিয়ন সিডে বাংলাদেশে বড় ধরনের প্রবলেম ফেস করেছি, কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে চেয়েছিলাম যে সামার অনিয়ন এনে এই দেশে আমরা চাষ করার জন্য, কিন্তু সেই জায়গাটায় গভর্নমেন্টের একটা রেস্ট্রিকশন থাকার জন্য আসলে পারা যায় না। আসলে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা সজিদা অনেক ধন্যবাদ। আমরা অন্যদেরকে একটু সুযোগ দেই। আমার কাছে মনে হয় যে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছেন, যেটা সারমর্ম হচ্ছে যে এরকম একটা ক্রাইসিস টাইমে অবশ্যই আমাদেরকে রিজিওনাল ভ্যালু চেইন, রিজিওনাল সাপ্লাই চেইনের দিকে তাকাতে হবে, যেটা নিয়ে সানেম আমরা একদম শুরু থেকে আমরা খুব শক্তভাবে বলার চেষ্টা করেছি যে যখন গ্লোবাল ভ্যালু চেইন এবং আপনার গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে আমাদের বড় ধরনের একটা ডিসরাপশন হচ্ছে, আমাদের রিজিয়ন স্পেসিফিক যেখানে অলরেডি আমাদের ইন্টাররিজিয়নাল ট্রেড অনেক কম, আমাদের সুযোগগুলো একটু এক্সপ্লোর করতে হবে। সহিত অনেক ধন্যবাদ। আমি এখন একটু ফ্লোর দিচ্ছি রাশিদুল আলম। একটু যদি কাইন্ডলি আপনি আপনার ভিডিও অন করে আপনি যদি মাইক্রোফোন অন করে আসসালামু স্যার, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শোনা যাচ্ছে? স্যার নেটওয়ার্কটা মনে হয় আমার কাছে একটু আনস্টেবল মনে হচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? রশিদ আলম, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। সেলিম স্যারের নেটওয়ার্কটা একটু দুর্বল, হয়তো আমরা শুনতে পাচ্ছি না। আপনি হয়তো বলতে পারেন। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশিদুল আলম। আমি প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করি একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের প্রজেক্টে। আমার ব্যাকগ্রাউন্ড আমি ইন্টারন্যাশনাল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনি এখন কোথায় আছেন? আমি স্যার ঢাকাতে আছি। এখন শুনতে পাচ্ছি স্যার। আমি ঢাকাতে স্কাটন গার্ডেন থেকে বলতেছি। এখন শোনা যাচ্ছে স্যার? রাশিদুল আলম, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, খুবই সুন্দর একটা ডিসকাশন আমাদের এই ক্রাইসিস মোমেন্টে আমাদের বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেসের পার্সপেক্টিভে যে আলোচনাটা হচ্ছে, বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্ট বেসড যে আমাদের যে সাপোর্ট, আমাদের আসলে বাংলাদেশ ইন্ডিয়া একটা
খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা কালচারালি আমাদের ল্যাঙ্গুয়েজ অনেকটা ইন্ডিয়া, আমরা ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলাদেশকে পুরাটা ঘিরে আছে। আমাদের কালচারাল দিক দিয়েও আমাদের অনেক মানুষ যারা বর্ডার বেল্টে, আমার বাড়ি কুষ্টিয়া, তো আমরা দেখছি যে ওখানে অনেক পোর্শন আমরা আগে কুষ্টিয়াতেও আমাদের জমি ছিল, ইন্ডিয়াতেও ছিল। তো একই সময়ে সব দুই জায়গায় কাজ করার অভিজ্ঞতা আমাদের হয়েছে। রাশিদুল, একটু রাশিদুল, আপনি যদি আমার কথা শুনতে পান, স্যার একটু সংক্ষেপে বলতে হবে। রাশিদুল, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আমি রাশিদ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু আচ্ছা। সংক্ষেপে আপনার কথাটা একটু আচ্ছা, বলুন, জি, আপনি জি। সংক্ষেপে একটু বলুন। জি, আমি যেটা জি, বলতে চাচ্ছিলাম যে শুনতে পাচ্ছি, কিন্তু একটু সংক্ষেপে বলতে হবে। ও আচ্ছা, জি স্যার। তো আমি যে মূল পয়েন্ট আমি একটু বলছি যে আমাদের কুষ্টিয়া ভেড়ামারাতে একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার জন্য অলরেডি আমাদের ইকনেকে প্রজেক্টও পাস হয়ে গেছে। তো এই একটা 700 প্রায় 500 একর জায়গার উপরে কুষ্টিয়া ভেড়ামারাতে এটা, এবং ভেড়ামারা জায়গাটা খুবই মানে এখানে ইন্ডিয়া বাংলাদেশ যে পাওয়ার গ্রিড লাইন, একটা ট্রান্সমিশন লাইন, এটাও ভেড়ামারার উপর দিয়ে গেছে। তো আমাদের যে প্রসপেক্ট ইন্ডিয়া বাংলাদেশ যে বিজনেস প্রসপেক্ট, এবং ওই ইকোনমিক জোন অথরিটিতে, ইকোনমিক জোনটাতে ইন্ডিয়ান ইনভেস্টরদের জন্যই মূলত এটা করা হয়েছে। তো আমরা এই প্রজেক্টটা যদি দ্রুত আগায় নেওয়া যায়, এবং সেই সাথে ওই ভেড়ামারা থেকে মাত্র 20-25 কিলোমিটার দূরে প্রাগপুর প্রাগপুর একটা জায়গা আছে, এই যেটা হচ্ছে যে দৌলতপুর উপজেলার মধ্যে, ওই পাশে হচ্ছে করিমপুর জেলা। তো এই জায়গাটা যদি একটা ল্যান্ড কোর্ট করা হয়, তাহলে এইখানকার যে মানে প্রোডাক্ট হবে, এটা ইন্ডিয়া বাংলাদেশে ইজি স্মুথলি ট্রান্সফার করা যাবে। এবং আশেপাশের যে দুইটা জায়গা, বেনাপোল যশোরে এবং সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে যে ল্যান্ড কোর্ট আছে, তো এই দুটা পাশাপাশি এই দুটাও থাকবে। এবং এইটা যদি হয় প্রাগপুর ল্যান্ড কোর্ট যদি করা হয়, আমার মনে হয় নতুন একটা এভিনিউ তৈরি হবে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেসের জন্য, এবং এটা দেশের জন্য আমাদের খুবই একটা ভ্যালু এডিং একটা বিজনেস অপরচুনিটি তৈরি হবে। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমাকে একটু কমেন্ট করতে হবে মাহতাব, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এখন? আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? আমি কথা শুনতে পাচ্ছি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ রাশিদুল, অনেক ধন্যবাদ। আমি এবার একটু শাহিনুল আলম, উন্নয়ন সমন্বয়, ওনার কাছে একটু যেতে যাচ্ছি। শাহিন ভাই, আপনি কি আছেন? জি শাহিন ভাই, আপনি যদি একটু কথা বলেন কাইন্ডলি। একটু ভিডিওটা অন করতে পারেন আপনি, এবং একটু জোরে বলতে হবে কথা, কারণ আমরা একটু আস্তে শুনতে পাচ্ছি কথা। হ্যাঁ সেলিম ভাই, শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে, প্লিজ শোনা যাচ্ছে। সেলিম ভাই, থ্যাংক ইউ সানেম এবং এশিয়ান কনফ্লুয়েন্সকে, সব্যসাচীদা নমস্কার। আমি আসলে এখানে পরিস্থিতিতে আমি আসলে বড় পরিসরে কোনো ট্রান্সবাউন্ডারি ট্রেডের কথা বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের নর্থ ইস্টের সাথে বাংলাদেশের যে সাইডটা আছে, এই পরিস্থিতিতে আমাদের যে ডিমান্ড গুলো আছে এখন নর্থ ইস্টে যদি সেইগুলো দিতে পারে, যেমন আমাদের এক্সিস্টিং 4টি বর্ডার হাট আছে, স্বাস্থ্যবিধি মেনে রেখে যদি 4টি বর্ডার হাটের মাধ্যমে আমাদের দেশে যে ডিমান্ড গুলো আছে, যেমন আদা, লেবু, কমলা লেবু, এইগুলো যদি আনা যায়, এবং আমাদের এসিআই প্রাণের প্রোডাক্ট গুলো সব পরিসরে যদি এই নর্থ ইস্ট দিয়ে অন্তত এই পকেট দিয়ে ট্রেডটা করতে পারি, এই মুহূর্তে দুই দেশের বাণিজ্য মন্ত্রক যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয়, তাহলে মনে হয় অন্তত একটা রিজিওনাল ট্রেডটা একটু সরব হবে, এবং এই দুই রিজিয়নে আমরা উপকৃত হতে পারি। আমি নর্থ ইস্টের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং আমাদের এই বর্ডার হাটগুলোকে যাতে এই মুহূর্তে চালু করা যায়, তবে স্বাস্থ্যবিধি মেনে, এটা আমি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ। শাহিন ভাই, অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এই বর্ডার হাটের ব্যাপারটা আপনি যেটা বলেছেন, এটা খুবই রিলেভেন্ট, এবং এটা আসলে কতটুকু অ্যাক্টিভ করা যায়, এবং স্বাস্থ্যবিধি মেনে যে বিষয়টাকে আপনি বলছেন, জোর দিয়েছেন, এটা অবশ্যই আমরাও নিজেরা খুব সানের পক্ষ থেকে খুব জোর দিচ্ছি। যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস রিভাইভ করার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি জায়গাটা জোর দেওয়া দরকার। শাহিন ভাই, অনেক ধন্যবাদ এই বিষয়টাকে তুলে ধরার জন্য। আমাদের সাথে আমি দেখছি যে শফিক মুখার্জি আছেন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা থেকে। শফিক, কিছু কি অ্যাড করতে চান আপনি?
শফিক, আপনি কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা হয়তো আনমিউট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কোনো কারণে হয়তো আমি শফিকের সাথে কমিউনিকেশন হচ্ছে না, কিন্তু আমি একটা প্রশ্ন নিচ্ছি, যেটা প্রতীক বর্ধন উনি করেছেন, প্রথম আলোর সাংবাদিক। উনি বলেছেন যে নেত্রকোনার অনেক জায়গা থেকে, উনি এটা ফেসবুকে কমেন্টে এসছে, নেত্রকোনার অনেক জায়গা থেকে ঢাকায় আসা কঠিন, যদিও সেখান থেকে মেঘালয়ের ডাউকি অনেক কাছে। ওখানে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা গেলে মেঘালয় উত্তর পূর্বাঞ্চলে বাজার ধরা যেতে পারে। প্রতীক বর্ধন আরো বলছেন যে প্রক্রিয়াগত জটিলতা বড় সমস্যা, তবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছা সবচেয়ে বেশি জরুরি, দূরদৃষ্টি ও দৃষ্টিভঙ্গিগত স্বচ্ছতা জরুরি। প্রতীক বর্ধন উনি এই বিষয়টা উনি তুলে ধরেছেন। আর আরেকটা হচ্ছে যে আমরা আসলে দেখছি যে ইন্টারনেটের একটা ডিসরাপশন অনেকেই ফেস করছেন। আমি নিজে ফেস করছিলাম, আমি আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি। হলো সোফার আমি ওয়েলকাম জানাচ্ছি, কেউ যদি এখন কোনো ইন্টারভেন করতে চান, ভিডিও অন না করেও আপনারা কথা বলতে পারেন। সো কেউ কি আছেন যে কোনো ইন্টারভেনশন? আমি একটু শোয়েবকে একটু দিতে যাচ্ছি। শোয়েব সানেমের কমিক এই বিষয়ে কোনো বক্তব্য এই মুহূর্তে? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। একই সাথে এশিয়ান কনফারেন্স, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ, গো অ্যাহেড। স্যার, এশিয়ান কনফারেন্সকেও ধন্যবাদ যে এমন একটি জরুরি বিষয়ে ওনারা আমাদের সাথে একটি কোলাবোরেশন করছেন। আমি স্যার যে জায়গাতে একটু অ্যাড করতে চাই যে ভারত তো একটি বিশাল দেশ, কিন্তু তারপরও আমাদের নর্থ ইস্টার্ন ভারতের যে প্রভিন্স গুলো রয়েছে, সেই জায়গাগুলোর জনগণের সাথে যে পারস্পরিক যোগাযোগ বা যে সহযোগিতা অথবা যে কার্যকর যে যোগাযোগের জায়গা, সেটিতে বোধহয় আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি। তো সরকার তো একটি জনগণের বাইরে কিছু নয়। তো আমি একটু অনুরোধ করব, এখানে মিস্টার সব্যসাচী দত্তও আছেন, যে এই ধরনের ইনিশিয়েটিভ যাতে আরো নেওয়া হয়, যাতে জনগণের মধ্যে, অর্থাৎ দুই অঞ্চলের জনগণের মধ্যে, বিশেষ করে নর্থ ইস্টার্ন যে প্রভিন্স গুলো রয়েছে, মেঘালয় রয়েছে, তাদের সাথে যাতে বাংলাদেশের এই অঞ্চলের যাতে যোগাযোগের আদান প্রদানটি বাড়ে। আমার মনে হয় সেটি করলে হয়তো আমাদের এই যে বাণিজ্য বা কৃষি এই জায়গাগুলো সম্প্রসারণ করতে ভবিষ্যতে আরো সুবিধা হবে। মেঘালয়ের সাথে আমাদের 3টি জেলার কানেকশন রয়েছে একদম সরাসরি, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর। সেই জায়গাগুলোতে কিভাবে সেই জেলাতে আরো কিভাবে বাণিজ্য বৃদ্ধি করা যায় বাণিজ্যের মাধ্যমে, এবং মিস্টার সব্যসাচী দত্ত যেটি বললেন যে কিছু কমপ্লিমেন্টারি গুডস আমাদের দুই অঞ্চলে হয়, যেটি হয়তো আমরা বাইরে থেকে অনেক বেশি কস্ট দিয়ে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। তো সেই জায়গায় হয়তো আমাদের আরো বেশি জোর দেওয়ার সুযোগ রয়েছে। স্যার, আমার অনেক ধন্যবাদ শোয়েব। আমার কাছে মনে হয় যে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে একটু করার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু দেখতে চাচ্ছি যে আমার পার্টিসিপেন্টদের মধ্যে রাফি বলেছিলেন, উড ইউ লাইক টু স্পিক অর পোজ এ কোশ্চেন অর কোনো মতামত? আমার কাছে মনে হয় যে আমাদের আসলে ওভারঅল একটু ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে, অনেকেই আমাকে জানাচ্ছেন যে ইন্টারনেটের কানেকশনের একটা প্রবলেম হচ্ছে। তো আমি তাহলে একটুখানি প্যানেলিস্টদের কাছেই যাই, বরং আমরা গিয়ে হয়তো একটা র্যাপ আপ করবো। আমি অবশ্য সালাম ভাইকে দেখছি না, শোয়েব হয়তো একটু চেক করতে হবে সালাম ভাই কোথায় আছেন। আমি যদি একটু মাহতাবকে দিয়ে শুরু করি, মাহতাব উদ্দিন, যে সোফার যে আলোচনাটা হলো, যদি আমরা একটু র্যাপ আপ করতে যাচ্ছি আলোচনার জায়গাটুকু, কোন কোন পয়েন্টগুলোকে স্পেসিফিক জায়গায় হয়তো ই করা যেতে পারে। আচ্ছা, আমি একটু তার কাছে যাওয়ার আগে আমি একটু বলি, হাসিব তরণ উনি লিখেছেন, কমেন্ট দিয়েছেন, বাংলাদেশের অধিকাংশ কৃষক শুধু উৎপাদন ক্ষমতার মাঝেই সীমাবদ্ধ থাকেন, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বা বাণিজ্যিক জ্ঞান তাদের থাকে না, যার ফলে তারা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হয় বা বাজারজাতকরণ করতে ব্যর্থ হয়। তাই তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্যিকভাবে দক্ষ করে তোলা দরকার, যেন তারা নিজেদের পণ্য বাজারজাত করতে পারে। সো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে
প্রশিক্ষণের বিষয়টা, ইনফরমেশনের বিষয়টা, এটা প্যানেলিস্টদের আলোচনার মধ্যে কোনো কোনো সময় এসেছে। এই জায়গাটা আমি হয়তো গুরুত্ব দিব প্যানেলিস্ট তারা যদি পিক করেন, এবং প্রতীক বর্ধন প্রথম আলোর সাংবাদিক উনিও যে পয়েন্টটা তুলে ধরেছিলেন সেটাও হয়তো আমি হয়তো করতে চাইবো। আমি একটু যাচ্ছি মাহতাবুদ্দিনের কাছ থেকে। মাহতাবুদ্দিন 2 থেকে 3 মিনিট যদি আপনি এই পর্যন্ত যে আলোচনা হলো এবং যে কিছু মতামত আমরা পেলাম তার বেসিসে যদি আমরা একটু কনক্লুসিভ অথবা কোনো ভেরি স্পেসিফিক কিছু পয়েন্ট আমরা বলতে পারি। স্যার ধন্যবাদ। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু মেনশন করতে চাই যে অলরেডি আমরা জানি যে 2016 সালের পরে আমাদের কিন্তু এক্সপোর্ট উইথ ইন্ডিয়া এটা বেশ বড় পরিমাণে বেড়েছে। পার্টিকুলারলি যদি বলি যে যখন নরেন্দ্র মোদী 2015 সালে যখন বাংলাদেশ ভিজিট করলেন, বা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন 2017 সালে ইন্ডিয়া ভিজিট করলেন, এবং সেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট কিন্তু হয়েছে দু দেশের মধ্যে। তো যেহেতু আমরা এখন ক্রাইসিস একটা মোমেন্টের মধ্যে আছি, এই সময় কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ইটসেলফ একটা বড় রকম একটা সমস্যার মধ্যে দিয়ে আছে। আমরা যদি গ্লোবাল ফ্রাইট চার্জের দিকে দেখি, যে আমাদের সি ভেসেলের মাধ্যমে যে পণ্য আদান প্রদান, সেটা প্রায় 20 থেকে 25% পরিমাণ এটার কস্টটা বেড়ে গেছে। অর্থাৎ জাস্ট পণ্য পাঠানোর যে খরচটা সেটা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। তো এরকম ক্রাইসিস মোমেন্টে কিন্তু রিজিওনাল সাপ্লাই চেইন কিন্তু একটা লাইফ লাইন হিসেবে কাজ করতে পারে নিজেদের মধ্যে। যে আমি যদি মিজোরাম থেকে বা নাগাল্যান্ড থেকে বা আগরতলা থেকে যদি আমি আমার জিনিসটা যদি আমি কুমিল্লা বা আমার যে নিকটবর্তী যে জায়গাটা আছে সেখানে নিয়ে আসতে পারি, এখানকার থেকে যে উদ্বৃত্ত যেটা আছে সেখানে যদি আমি ইন্ডিয়ার মার্কেটে যদি নিতে পারি, এই রিজিওনাল সাপ্লাই চেইন কিন্তু একটা লাইফ লাইন হিসেবে কাজ করতে পারে। কারণ আমাদের এখানে রোড কানেক্টিভিটি যেমন আছে, আমাদের রেল কানেক্টিভিটি আছে অনেকগুলি ইন্ডিয়ান নগরের সাথে, এবং আমাদের রিভার কানেক্টিভিটি আছে। সুতরাং এই তিনটা স্কোপই আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আছে, এবং এটা এই জায়গাটার জোর দেওয়ার ব্যাপার আছে। আমি যদি র্যাপ আপ করি, আমি জাস্ট যে জায়গাটা আমি বলবো যে আমাদের আলোচনা থেকে আমি 3-4টি জায়গাকে আমি বলবো যে পরিধানযোগ্য। প্রথমত যেটা আমাদের যেখান থেকে উঠে এসেছে সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য এরিয়াস অফ কোলাবোরেশন। আমাদের কোন কোন জায়গায় আমাদের এখনই শর্ট টার্মে আমরা কোন জায়গাতে আমরা কোন কোন জায়গায় কোলাবোরেট করতে পারি সেই জায়গাগুলো আমরা কুইকলি আইডেন্টিফাই করতে পারি, যেটা ডক্টর নাইক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং এর পাশাপাশি সেকেন্ড যে জায়গাটা আমাদের দরকার সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ব্যারিয়ার্স। এক্সিস্টিং আমার যে ব্যারিয়ার গুলি আছে, লজিস্টিক্স হোক বা আমার প্রসিডিউরাল হোক, যেই জায়গাগুলো আমাকে অতি দ্রুত আমার সমাধান করা দরকার, যে আমাদের এই স্পেসিফিক সাজেশন গুলি দরকার যে এই ব্যারিয়ার গুলি আমাদের এই দু দেশের মধ্যে এই মুহূর্তে আছে, যেটাকে আমার এখনই এটাকে মিনিমাইজ করা উচিত। থার্ড যেই পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে বিজনেস যেই এন্টারপ্রাইজেস আছে দু দেশের, তাদের মধ্যে একটা গ্রেটার এঙ্গেজমেন্ট দরকার। হয়তো গভর্নমেন্ট থেকে, যেমন বাংলাদেশের কাউন্টারপার্ট থেকে এপিসিসিআই, ইন্ডিয়ার কাউন্টারপার্ট থেকে ইন্ডিয়ার বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে একটা গ্রেটার কোলাবোরেশন দরকার এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে টু আইডেন্টিফাই কোন জায়গাটাতে তারা একজন আরেকজনের বেনিফিটটা নিতে পারে। লাস্টে যে জায়গাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যেটা মিস্টার প্রতীক বর্ধন প্রথম আলো উনি আইডেন্টিফাই করছেন, যেটা হচ্ছে পলিটিক্যাল ড্রাইভ বা পলিটিক্যাল মোটিভেশন। উইদাউট পলিটিক্যাল মোটিভেশন এই রিজিওনাল ইন্টিগ্রেশন বা এই জিনিসটা কোনোভাবে এগোতে পারবে না। সুতরাং আমি মনে করি এটা একটা নেসেসারি কন্ডিশন যে আমাদের যে পলিটিক্যাল ড্রাইভটা, পলিটিক্যাল মোটিভেশনটা দু দেশের মধ্যে, সেটা উচ্চ পর্যায় থেকে আসতে হবে। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ মাহতাব এই পয়েন্টগুলোকে বলার জন্য, এবং বিশেষ করে রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা তো আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন যদি নর্থ ইস্টার্নের সাথে এবং যে কমন যে রিভার বেসিন, যেখানে আমরা আজকে আলোচনার যে একটা পয়েন্ট হচ্ছে কৃষি ভিত্তিক এবং কৃষিকে ফোকাস করে, সেখানে কিন্তু আসলে পুরো ইন্ডিয়াটা হয়তো গুরুত্বপূর্ণ না আমাদের জন্য। আমাদের জন্য হচ্ছে ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন পার্টটা, যেখানে কমন রিভার বেসিন, সেই জায়গাটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক ক্ষেত্রে কমন এনভায়রনমেন্টাল ক্লাইমেটিক কন্ডিশন কোনো বেশ আমরা শেয়ার করি, এবং রিভার তো অবশ্যই আছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিমের জায়গাটা। এবং সেই জায়গায় যে ওই রাজনৈতিক সদিচ্ছাটা, আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে কাটিয়ে ওঠা যায়, এবং যে এক্সাম্পল গুলো আমরা দেখছি, বিশেষ করে আমি সালাম ভাইয়ের কাছে যাব অবশ্যই, এই যে একটা ইনোভেটিভ এবং যে আউট অফ দ্য বক্স যে একটা উদ্যোগ যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী উনি নিয়েছেন, সালাম ভাইকে উনি
সহযোগিতা নিচ্ছেন। এরকম আরো এক্সাম্পল আমাদের দরকার, এরকম আরো সহযোগিতার ক্ষেত্রটা অনেক প্রসারিত হওয়া দরকার। এবং সেক্ষেত্রে যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আসবে সেগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, মাহাতাব নন ট্যারিফ ব্যারিয়ার্স এর কথাগুলো বলেছেন, এবং সেখানে খুবই হেভিলি ইনভলভড হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং ইনফরমেশন গ্যাপ এবং প্রাতিষ্ঠানিক অদক্ষতা, সেই জায়গাগুলোকে আমাদের হয়তো এমফাসিস করতে হবে। আমি দুটো কমেন্ট নিচ্ছি। শফিক মুখার্জি, হ্যাঁ জি জি অবশ্যই অবশ্যই সপরিচিত, অবশ্যই। না, আমি জাস্ট একটা যেটা শোয়েব বললো এবং নাহিদ সাত্তারও বললো যে ইনস্টিটিউশনাল এই যে লিঙ্কেজ গুলো, এখানে আমার মনে হয় একটা ইনভিজিবল গ্লু যেটা এখন মিসিং, যেখানে ম্যাচ মেকিং এর দরকার। যেমন আমি উদাহরণ দেই আব্দুস সালামেরই এক্সাম্পলটা। উনি অনেক বছর ধরে মেঘালয়ে মানে চেষ্টা করছিলেন, কিন্তু এশিয়ান কনফ্লুয়েন্স, মানে আমি ছোট্ট একটা রোল বলছি, যেমন এশিয়ান কনফ্লুয়েন্সের মতো আমরা অর্গানাইজেশনটা, আমরা ওনার সঙ্গে চিফ মিনিস্টারের লিঙ্কটা ফেসিলিটেট করিয়ে দিয়েছিলাম। তো যেরকম আপনি আজকে আমাদের সঙ্গে এতজনের একটা ফেসিলিটেট করিয়ে দিলেন, বুঝলেন না? তো এই যে থিঙ্ক ট্যাঙ্কস গুলোর একটা ভূমিকা আমার মনে হয় ফিউচারে অ্যাজ ম্যাচ মেকিং, ট্রান্স silos beating from chambers talk to chambers, agricultural specialists can talk to agriculturists, but what we also need is transdisciplinary engagements, যেমন পলিসি মেকারদের সঙ্গে স্টেক হোল্ডার্সদের মিটিং, চেম্বার্সদের সঙ্গে থিঙ্ক ট্যাঙ্কসদের মিটিং, এই যে একটা ক্রস ডিসিপ্লিনারি লিঙ্কেজের যে দরকারটা আছে, সেখানে আমার মনে হয় think tanks like you and think tanks like us have to play a bigger role basically, and we should form a network along with stakeholders in the ground, যেটাকে আমরা এশিয়ান কনফ্লুয়েন্স এটার নাম দিয়েছি থার্ড স্পেস, মানে neither in government, neither in business, but it is operating in all. এই এতটাই কথা ছিল। অনেক ধন্যবাদ সুপরিচিতা, এবং আমার কাছে মনে হয় যে খুবই কনটেক্সটে স্পেসিফিক আপনি যে ইন্টারভেনশনটা নিয়েছেন এই জায়গাটাতে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ মেকিং এর যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাচ মেকিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে ইনফরমেশন অ্যাসিমেট্রিটাকে দূর করা, এবং কিভাবে আসলে আমরা অনেকেই বিভিন্ন রকম উদ্যোগগুলো আছে, কিন্তু এগুলোকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আনা, কারেক্ট রাইট পারসন গুলোকে কানেক্ট করে দেওয়া। এবং আমি অবশ্যই এশিয়ান কনফারেন্সকে অসংখ্য রকম সাধুবাদ জানাই যে তারা দীর্ঘদিন ধরে কাজটা করছেন, এবং উই আর অলসো গ্ল্যাড টু বি এ পার্টনার উইথ এশিয়ান কনফারেন্স। থ্যাংক ইউ সপরিচিতা। আমি একটু কমেন্টস এবং কোশ্চেনের জায়গায় যাই। আমি একটু দেখছি শফিক মুখার্জি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা থেকে উনি বলছেন যে ইফ ইউ ক্যান ফোকাস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এগ্রিকালচার, in terms of artificial intelligence, the focus can be on crop and soil monitoring, predictive agriculture analysis, supply chain efficiencies. আমার ধারণা আমাদের অন্য প্যানেলিস্ট যারা আছেন তারা হয়তো এই জায়গাটায় কমেন্ট করবেন। শফিক আরেকটা কথাও বলেছেন যে there are certain labs like Intello labs focusing on agricultural product branding. CropLean is a tool which stimulates per acre value. তারপর এরকম আরো কয়েকটা কথা বলছেন, is an agriculture supply chain. Gobasco most probably in India focusing on quality maintenance, agri mapping, etc. To what extent are these going to be relevant in the context of Indo-Bangla trade? Shobik Mukherjee, Assistant Professor Economics, St. Xavier's University, Kolkata. আরেকজন কমেন্ট করেছেন রাফিউল আহমেদ, উনি বলেছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী তিনটি দিকেই ভারত থাকায় এই দুই দেশের মাঝে খুব ফ্রিকোয়েন্টলি যোগাযোগ হয়ে থাকে, কিন্তু কোন একটা অজানা কারণে দুটি দেশই কৃষি অন্যতম প্রধান একটি খাত হওয়া সত্ত্বেও সেরকম ভাবে আমরা দুই দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে কোনো আন্তঃযোগাযোগ দেখি না। এটা আমার মনে হয় খুবই প্রথম দিকে ডক্টর নাহিদ সাত্তার উনি নাইসলি পয়েন্টটাকে খুব করেছিলেন। রাফিউল খুবই মানে আই এম ভেরি গ্ল্যাড যে এই জিনিসটাকে আপনি আরবার এমফাসিস করেছেন। উনি বলছেন যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে দুই দেশের কৃষি বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। দুই দেশের স্টুডেন্ট ও এগ্রি রিসার্চারদের মধ্যে যথেষ্ট কোলাবোরেশন আমাদের দুই দেশকে করোনা পরবর্তী সময়ে কৃষি খাতের সমস্যা উন্নয়নে যথেষ্ট সুযোগ দেবে। অনেক ধন্যবাদ রাফিউল এই পয়েন্টটা তুলে ধরার জন্য। আমরা ফেসবুকে একটা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে নীরব,
জসিমউদ্দিন। উনি বলছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে অনেক সমস্যার সমাধান সম্ভব, কারণ দেখা যাচ্ছে এখন ভারতের কেন্দ্রীয় সরকার স্থলবন্দর চালু রাখার সিদ্ধান্ত নিলেও রাজ্য সরকার বাধা দিচ্ছে। এটা একটা পয়েন্ট, এটা হয়তো আলোচনা করার অথবা পয়েন্টটাকে একটা মত হিসাবে আমরা কমেন্ট হিসাবে নিতে পারি। প্রতীক বর্ধন প্রথম আলো উনি আবার একটা কমেন্ট করেছেন যে আমাদের কৃষি এখনো স্থানীয় পরিসর উৎপাদনের মধ্যে সীমিত আছে, শিল্পায়ন শুরু হয়েছে তবে এখন তা বড় জায়গায় যায়নি। তবে একটি ভালো দিক হচ্ছে অনেক শিক্ষিত মানুষ এখন ঢাকা সহ বড় শহর ছেড়ে গ্রামে গিয়ে কৃষিকাজ করছেন, তারা কৃষিকে শিল্পী জায়গায় নিয়ে যেতে বড় ভূমিকা পালন করতে পারেন। দরকার সরকারি বেসরকারি খাতে যৌথ উদ্যোগ, নীতি সহায়তা এবং মূল্য সংযোজন, তাহলে মূল্য সংযোজন করা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতীক বর্ধন, যে আসলে আমরা এগ্রিকালচারের যে জায়গাটা যেতে যাচ্ছি, যেমন আব্দুল সালাম উনি অর্গানিক এগ্রিকালচারে গেছেন, হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে গেছেন, এবং এই যে একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ ইন করা যে শহরের শিক্ষিত মানুষদের কৃষি জায়গায় হাই ভ্যালু অ্যাডেড এগ্রিকালচারে, আমার ধারণার সরকারের শহরের শিক্ষিত মানুষরা তারা হয়তো ট্র্যাডিশনাল এগ্রিকালচারে যেতে চাইবেন না। আমি জানি মাহাদি অ্যাগ্রো বিজনেস এবং প্রসেসিং এর মধ্যে আছেন এবং এই ভ্যালু চেনের মধ্যে আছেন, ডক্টর নাহিদ সাত্তারও বলবেন, আব্দুল সালাম তো অবশ্যই, যে এই যে শিক্ষিত মানুষদেরকে এডুকেটেড যে কোডটাকে কিভাবে হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টিভ এগ্রিকালচার নিয়ে যাওয়া যায়, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং যেখানে আমরা যে পয়েন্টগুলো শুনছি কিভাবে কোলাবোরেট করা যায় টেকনোলজির জায়গায়, প্রশিক্ষণের জায়গায়, নলেজ ট্রান্সফারের জায়গায়, আমার কাছে মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি আবার প্যানেলিস্টদের কাছে ফিরে যাচ্ছি, মাহাদির কাছে যাচ্ছি। মাহাদি, যদি 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু কাইন্ডলি রেসপন্ড করা যায়। জি, আমি যদি একদম আমার আমার জায়গাগুলো থেকে আমি একটু সামারি করি। আমার যেটা বলেছিলাম যে এই মুহূর্তে তো অ্যাভেলেবিলিটি ক্রাইসিস সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য, এবং সেই জন্য প্রাইস ইনফ্লেশন হচ্ছে। এবং এই মুহূর্তে যদি স্থলবন্দর গুলোকে স্বাস্থ্যবিধি মেনে যদি খুলে দেওয়া সম্ভব হয় এবং সেই স্বাস্থ্যবিধিগুলো যদি সম্পূর্ণরূপে মেনে যদি আমরা সেই কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পারি, তাহলে হয়তো আমরা এই বর্তমান সময়ের যেই সাপ্লাই চেনে যেই ডিসরাপশন হয়েছে, যে ক্রাইসিস তৈরি হয়েছে অ্যাভেলেবিলিটি নিয়ে, সেই জায়গাগুলো থেকে হয়তো আমরা সাময়িক একটা উত্তরণ সম্ভব। এবং অল্প কিছু আমি যেটা বললাম যে কিছু কিছু জিনিস আসছে, যেমন সিলেটের করিমগঞ্জ বর্ডার চালু আছে, সেটা দিয়ে আসতেছে, কিন্তু সেখান দিয়ে আসতেও দেখা যাচ্ছে যে 6 থেকে 7 দিন সময় লাগতেছে, যেটা হয়তোবা আগে যখন ভোমরা বা রাজশাহী সোনা মসজিদ বর্ডার দিয়ে আসতো তখন 4 দিনের মধ্যে পণ্য চলে আসতো, বিশেষ করে ফল জাতীয় যে সমস্ত পণ্য আর কি। তো সেই জায়গায় এখন সময় লাগছে। তো ওই বন্দরগুলোকে, স্থলবন্দরগুলোকে যদি আবার স্বাভাবিক কার্যক্রমের আওতায় নিয়ে আসা যায় এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে যদি সেই কার্যক্রম চালু করা যায়, তাহলে সাময়িক সংকটটা থেকে আমরা উত্তরণ সম্ভব। আর ভবিষ্যতের জন্য যেটা আরেকটা বড় সমস্যা হচ্ছে, যেটা আমি বললাম যে লাইভ স্টকের ক্ষেত্রে, যে আমাদের ভবিষ্যতে আগামী 3-4 মাস পরেই আমাদের আরেকটা ধর্মীয় বড় উৎসব কোরবানির ঈদ, তখন আমাদের দেশে যে পরিমাণ গবাদি পশুর প্রয়োজন পড়ে, এবং এটা মূলত আপনার সারা বছরই যেটা হয় যে ইন্ডিয়া থেকে অল্প অল্প কিছু গরু ঢুকে, যেগুলো রেয়ারিং করে আমাদের দেশের মানুষজন 3-4 মাস সেগুলোকে লালন পালন করে, তারপর সেটাকে কোরবানির উদ্দেশ্যে সেইটাকে সে বিক্রি করে তখন হাটে নিয়ে। তো সেই সংকটটাও আগামী 3-4 মাস পরে হয়তোবা আমরা সেই সংকটের সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো সেটা এখন থেকেই আমরা যদি এই বন্দরগুলোকে যদি স্বাস্থ্যবিধি মেনে খুলে আমরা যদি কার্যক্রম চালাতে পারি, তাহলে হয়তোবা সাময়িক সংকট এবং ভবিষ্যতের সেই সংকটও আমরা সমাধান করতে পারবো। আর অবভিয়াসলি সবাই এই ডিসকাশন থেকে উঠে এসেছে যে আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য সংগঠনগুলোর এক ধরনের কোলাবোরেশন দরকার। আমাদের ইউনিভার্সিটি গুলো যদি শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যদি আমাদের সহযোগিতা এবং আমাদের কোলাবোরেশন যদি আরো বাড়ে, তাহলে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে, যে করোনা পরবর্তীতে যেই বিশ্ব, সেই বিশ্বে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য দুই দেশের মধ্যে নানা ধরনের সহযোগিতা এবং নানা ধরনের ডিসকাশন আরো বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ মাহাদি। আমার কাছে মনে হয় যে নাইসলি ইউ সামারাইজড টুয়ার্ডস দ্য এন্ড যে কিভাবে আমাদের এই মুহূর্তে করণীয় কি। আমি একটু সালাম ভাইকে যেতে চাই, আব্দুল সালাম, যে এই পর্যায়ে আপনি যদি আপনার ক্লোজিং এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি আপনি তুলে ধরেন। সালাম ভাই, একটু আনমিউট করতে হবে। ঠিক আছে, আমি মূলত 3টা কাজ নিয়ে আগাচ্ছি। আমি মেঘালয়ে একটা টমেটো পেস্ট ফ্যাক্টরি, ওখানে সিদ্ধান্ত হয়ে গেছে, ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাকে সাপোর্ট দিচ্ছেন। আর একটা হচ্ছে যে বলছেন সুগার বিটের সিড প্রোডাকশন,
এটা একটা অনেক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনেক বড় ব্যবসা হবে। এবং এই সিড প্রোডাকশনের একমাত্র এনভায়রনমেন্টটা হবে মেঘালয়ে। আর আসামে আমি একটা ফ্যাক্টরি করবো টমেটো পেস্টের, আর মিজোরামে করব কনজাক বা ওলকোস পাউডারের। এই সাইডটাকে নিয়ে আমি আস্তে আস্তে আগাচ্ছি, এবং এই লকডাউন বা এই পরিস্থিতি শেষ হয়ে গেলে আমরা কাজগুলো শুরু করবো, আমি যাব। এটাই হচ্ছে আমার সামারি। সালাম ভাই, অনেক ধন্যবাদ। আমি এরপরে ফাইনালি যাচ্ছি ডক্টর নাহিদ সাত্তারের কাছে। ওকে, ধন্যবাদ। তাহলে আমি আনমিউট করলাম। জি, ওকে। ধন্যবাদ জানাচ্ছি। যে পয়েন্টগুলো এসেছে আমি তার কয়েকটাতে রেসপন্ড করতে চাই। বিশেষ করে জনাব প্রতীক বর্ধন যে কথাটি বলেছিলেন যে কৃষি এখনো স্থানীয় পরিসরে আছে, এবং একই একটা প্রশ্ন এসেছিল হাসিব তরুণ ওনার কাছ থেকে যে বাংলাদেশের অধিকাংশ কৃষক শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এটা আমি আমার বক্তব্যের শুরুতে যখন বলছিলাম যে আমাদের কৃষি আসলে এখনো অনেকটাই মানে সংখ্যার দিক থেকে যদি দেখি, অধিকাংশ কৃষক আসলে এখনো হয়তো সাবসিস্টেন্স বা সেমি কমার্শিয়াল ওই গিয়ারে বা ওই মোডে আছে। আসলে সমস্যাগুলো কিন্তু অনেকটা ওখান থেকেই হয়তো শুরু হচ্ছে। হয়তো যেই জিনিসটা লাভজনক সেইটার চিন্তা না করে হয়তো যেটা হয়তো আমার পরিবারের জন্য ভাতের যোগান লাগবে সেজন্য ধান করা, বা এই চিন্তার মধ্যে অনেকেই আছে। তো এটা অবশ্যই একটা সমস্যা। তবে অবশ্যই সমস্যার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে এবং এখান থেকে উত্তরণ হচ্ছে যে অনেক তরুণ, অনেক মানে মানুষজন আছেন যারা হয়তো শিক্ষিত মানুষজন আছেন যারা কৃষিতে আসছেন নানানভাবে। এজন্য কৃষির চেহারা অনেক ধরনের ক্রপস বা অনেক ধরনের প্রোডাক্ট আমরা আসলে এখন পাচ্ছি, যেটা হয়তো আমরা আগে এখন থেকে 20 বছর আগে হয়তো আমরা পেতাম না। আমি দেখেছি ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজের একজন গ্রাজুয়েট আছেন যিনি প্রায় একটা কোম্পানি প্রায় 400 একরের উপরে মৎস্য মানে পুকুর বা এই ধরনের পরিচালনা করেন, যেটা উইচ ইজ এ হিউজ এরিয়া। এবং ওনাদের যে ফার্ম সেটা যত মেকানাইজ, যত ওখানে ইকুইপমেন্ট আছে সেটা কিন্তু হয়তো একজন ক্ষুদ্র মৎস্য চাষীর কাছে এই জিনিসগুলো নাই। সো এই ধরনের পরিবর্তনগুলা হচ্ছে। এটাকে আসলে কতটুকু বেগবান করা যায়, কতটুকু তাড়াতাড়ি এই পরিবর্তনগুলো আরো মানে কৃষির বাণিজ্যিকীকরণ আরো কতটুকু সহজ করা যায়, এই বিষয়টি আসলে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। আরেকটি হচ্ছে যে জুমে যে একটি প্রশ্ন করেছিলেন বা মন্তব্য করেছিলেন শফিক মুখার্জি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এগ্রিকালচার ব্যবহারের ক্ষেত্রে, এটি আসলে আমি গতদিন একটি আলোচনা করছিলাম, ওটার সাথে আমি একটু রিলেট করতে চাই যে আমি কৃষিতে বিগ ডাটা ব্যবহারের আমি উপর জোর দিচ্ছিলাম যে আসলে আমাদের অনেক ধরেন কর্পোরেট সেক্টরে বিগ ডাটা কালেকশন নিয়ে অনেক কথা হচ্ছে। ফর এক্সাম্পল এখন ফেসবুক আমাদের অনেক ডাটা কালেকশন করছে। আপনারা যারা হয়তো ফেসবুকে এখন জুমে লাইভ দেখছেন, কিছুক্ষণ পরে হয়তো দেখবেন যে একটা রিলেটেড একটা প্রোডাক্টের অ্যাড চলে আসছে আপনার ফেসবুক ফিডে। কিন্তু কৃষকদের সম্পর্কে বা কৃষি কার্যক্রম সম্পর্কে কিন্তু আসলে আমরা খুব কম জানি। তো এটা আসলে যত এই ধরনের ডাটাবেস আমরা তৈরি করতে পারবো এবং সেটা আমরা বিভিন্ন উপায়ে আমরা সেটা অ্যানালাইসিস করতে পারবো, মার্কেট ইনফরমেশন নিতে পারবো। কৃষিতে আসলে মূল্যের একটা অনেক সময় একটা সমস্যা হয় যখন ওভার প্রোডাকশন হয়ে যায়। তো যখন হয়েই যায় ওভার প্রোডাকশন, যদি একটা এলাকায় যখন দেখা যায় যে সবাই একই কৃষি ফসল করে ফেলেছে, তো তারপরে তো সেটা দামের উপরে একটা নিম্নমুখী একটা চাপ কিন্তু রাখবেই। তো আমরা যদি এটা আরো আগেই প্রিভেন্ট করতে পারতাম, আমরা যদি জানতে পারতাম যে এই এলাকায় হয়তো 100 কৃষকের মধ্যে অলরেডি 50 জন ঢেঁড়স লাগিয়ে ফেলেছে ফর এক্সাম্পল, তাহলে হয়তো এই জিনিসগুলো ফেস করতে আসলে আমাদের জন্য একটু সুবিধা হতো। তো এই বিষয়ে আসলে কাজ হওয়ার দরকার আছে। আর আরেকটি বিষয় যে একটু আগে মাহাদি ভাই যেটা বলছিলেন যে আমরা যে প্রাইভেট সেক্টরের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর কোলাবোরেশনের ব্যাপারে, আমি মনে করি যে আমরা ভারত বাংলাদেশ কোলাবোরেশন চিন্তা করছি, আসলে আমাদের দেশের মধ্যেও তো অনেক সেক্টরে আসলে কোলাবোরেশনের সুযোগ আছে বা অভাব আছে বা দরকার আছে, যে হয়তো প্রাইভেট সেক্টরের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর আরো অধিকতর কোলাবোরেশন করা, যে ওখানে কি সমস্যা অ্যাকচুয়ালি বিরাজ করছে সেগুলো নিয়ে আমরা কাজ করা বা আমাদের রিসার্চ করা, এই কোলাবোরেশন গুলো আসলে বৃদ্ধি করার দরকার আছে। তো যাই হোক, আমি আবারও এখানে থামছি। খুবই ভাল লাগছে, সবার কথা শুনতে খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর নাহিদ সাত্তার। আমার কাছে মনে হয় যে আমরা প্যানেলিস্টদের কাছ থেকে যা শুনলাম এবং আলোচনায় আজকে অন্য পার্টিসিপেন্টরা যারা করেছেন, খুবই রিলেভেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা শুধুমাত্র কৃষিতে থেমে থাকিনি, আমরা বাণিজ্য এবং এটার সাথে সম্পর্কিত যে বিভিন্ন বিষয়গুলো আছে এবং এরিয়াস অফ কোঅপারেশন সেগুলোকে আমরা দেখেছি। আমি একটা ফাইনাল একটা কমেন্ট নিচ্ছি। উনি হচ্ছেন জাহিন মাইশা, উনি একটা বলেছেন প্রশ্ন, আমি এটা প্রশ্নটা নাহিদ সাত্তারের কাছে আমি দেব। সেটা হচ্ছে যে উনি বলছেন বারবার একটা সাজেশন আসছে যেটি হলো স্বাস্থ্যবিধি মেনে চলার, কিন্তু
কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে যেখানে এখনো করোনার ভয়াবহতা বোঝানো সম্ভব হয়নি, সেখানে ঠিক কিভাবে প্রপার স্বাস্থ্যবিধি মেনে চলা কাজ করা সম্ভব, বিশেষ করে কৃষক পর্যায়ে মানুষদের কথা উনি বলছেন যে কৃষিতে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা যাবে। ডক্টর নাহিদ সাত্তার। এটার উত্তর আমি এভাবে দিব যে আসলে মানে কোনো এই ব্যাপারটা যে শতকরা 100% সাফল্য অর্জন করা যাবে তা হয়তো না, তবে আমাদের যেটা করতে হবে যে যত বেশি সম্ভব জিনিসগুলো প্রচার করা। যে আমি এটা অবশ্য মনে করি না যে আসলে কেউই কোথাও হয়তো স্বাস্থ্যবিধি মানছেন না। আমি মনে করি যে বাংলাদেশে গত কয়েক মাসে কিন্তু অনেকেই অনেক সচেতন হয়েছেন, অনেকেই মাস্ক পরছেন, অনেকেই সামাজিক দূরত্ব হয়তো বজায় রাখছেন, আমরা অনেকেই কিন্তু লকডাউন মেনে বাসায় বসে আছি। আমরা কিন্তু আমাদের মানে এগুলো মানে স্বাস্থ্যবিধি যেটা মানার মেনটেন করছি। এখন যিনি কৃষক, যিনি মাঠ পর্যায়ে হয়তো কাজ করতে যাচ্ছেন, বা কৃষি বিভাগের অন্য কর্মকর্তা যারা আছেন, যারাও হয়তো মাঠ পর্যায়ে যাচ্ছেন, সংস্পর্শে আছেন, নিঃসন্দেহে তাদের জন্য হয়তো কাজটা কঠিন। কিন্তু যত বেশি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারবো আমাদের টেলিভিশনে, আমাদের প্রিন্ট মিডিয়াতে, বা আমরা অন্য কোনো উপায়গুলোতে যত বেশি আমরা সচেতনতার কথা বলে যেতে পারবো, এবং আরো হয়তো লোকাল বেসিসে আমরা যদি স্থানীয় যারা হয়তো প্রভাবশালী, যারা হয়তো নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও ইনফ্লুয়েন্স করা, যে তারা যেন তাদের এলাকার মানুষজনকে বোঝান যে স্বাস্থ্যবিধি মানতে হবে। এটা না মানলে আজকে হয়তো তিনি কাজে যাচ্ছেন, অসুস্থ হলে তো কালকে এটা উনি আসতে পারবেন না। এইভাবে যত বেশি প্রচার করা যায় আমি মনে করি যে সেভাবে, এবং মানে আস্তে আস্তে, এবং তাদের সেই উপকরণগুলো তারা পাচ্ছে কিনা, যে একটা মাস্কের কথা আমরা বলে দিতে পারি সবাইকে মাস্ক পরেন, কিন্তু সবার সেই মাস্কে কাজ চালানোর মতো একটি মাস্ক বা তার কোনো বিকল্প তাদের কাছে আছে কিনা, বা ধরেন মাঠে যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে আসলে তাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা আছে কিনা, তারা যে দূরত্ব মেনটেন করবেন এই ব্যাপারে তাদের কাছে কিছুটা মানে তাদের উপায়গুলো আছে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা যত প্রচার করতে পারবো আমার মনে হয় আমরা লাভবান হব। নাহিদ অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমি জাস্ট একটা ছোট জিনিস অ্যাড করব যে অবশ্যই তথ্যের যেরকম প্রয়োজনীয়তা আছে দেওয়ার, সেটা হচ্ছে একদম প্রথম এবং একদম প্রাথমিক বিষয়। পাশাপাশি হয়তো এই তথ্যের মধ্যেও যে জিনিসটাকে অ্যাড করা যেতে পারে যে আমাদের মতো যে দেশগুলো কৃষি ভিত্তিক দেশ, তারা কি করছে, তারাও এই ধরনের স্বাস্থ্যবিধিগুলো কিভাবে, যেমন আমি অবশ্যই পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করতে পারি, শ্রীলঙ্কার কথা চিন্তা করতে পারি, মিয়ানমার, হয়তো কোনো এক্সটেন্ট ভিয়েতনাম পর্যন্ত, যদিও এগ্রিকালচারের মেকানাইজেশন এক এক দেশে এক এক রকম ভাবে হয়েছে, কোনো কোনো দেশ আমাদের থেকে আরো অ্যাডভান্স স্টেজে আছে, যেখানে মোর মেকানাইজ, সেখানে হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলাটা তুলনামূলকভাবে সোজা। কিন্তু আমি এখানটা বুঝেছি এবং আমরা এটা থেকে অনেক উপকৃত হয়েছি। আমি একটু সব্যসাচীদের কাছে ফিরে যাচ্ছি ক্লোজিং কিছু কথা বলার জন্য, দেন আমরা আজকে মিটিং শেষ করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ সেলিম ভাই এবং সানেমকে, এই আমাদের সঙ্গে যৌথভাবে আপনি এত কষ্ট করে এই প্রোগ্রামটা ইয়ে করেছেন, এবং সব প্যানেলিস্টদের এবং পার্টিসিপেন্টদের। আমার মনে হয় এই ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এখান থেকে অনেক টেকঅ্যাওয়েজ আছে, অনেক এক্সাম্পলস আছে। বিশেষ করে আমার মনে হয় এই যে তিনটে ফিল্ড, যেমন ট্রেড, এনভায়রনমেন্ট আর ইনস্টিটিউশনাল পার্টনারশিপস, এই নিয়ে যে একটা ক্লাসিফিকেশন হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনটের দিকেই আমাদের এগোনো উচিত। এবং আশা করি যে এরকম প্ল্যাটফর্মে আমরা আরো এই কনভারসেশনটাকে এগোতে পারবো। এই নিয়ে আপনাদের সবাইকে এশিয়ান কনফ্লুয়েন্সের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভ্যালুয়েবল টাইম আপনারা দিয়েছেন, এবং সানেমকে আমাদের সঙ্গে এই প্রোগ্রামে অর্গানাইজ করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সব্যসাচীদা, এবং অনেক ধন্যবাদ এশিয়ান কনফ্লুয়েন্সকে। পাশাপাশি আমি প্যানেলিস্টদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আজকে আলোচনায় বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরার জন্য। পার্টিসিপেন্ট যারা কথা বলেছেন, যারা কোশ্চেন করেছেন, কমেন্ট রেখেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। সানেম এরকম রেগুলার প্রোগ্রাম করে যাচ্ছে, এবং আমি আপনাদেরকে সামনের দিনের প্রোগ্রামগুলোকেও পার্টিসিপেট করার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।